আসসালামু আলাইকুম, সবাই চলে আসো। আমরা এখন থেকে একটু আগে ভাগে লাইভে চলে আসব। আজকে আমাদের এই স্লাইডটা শেয়ার করার কারণ হলো যে স্লাইডের মতো অনেক ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো আমাদের আজকের ক্লাসেরগুলো বেসিক্যালি দেখিয়ে দেখিয়ে দেওয়া, যে এগুলো এইভাবে এইভাবে পড়বা। তো বাকি সবাই চলে আসো দ্রুত। ভাইয়া, কলেজে পরীক্ষা চলতেছে। কলেজে তো পরীক্ষা চলবেই, কলেজে পরীক্ষা চলবে। তোমরা দ্রুত কমেন্ট করো, কমেন্ট করে বলো যে তোমরা আমার কথা শুনতে পাইতেছো কিনা সবাই। দ্রুত দ্রুত সবাই। সব ক্লিয়ার, 30 বাজে। ইউজুয়ালি আমরা ট্রাই করবো সবসময় ইন টাইমে শুরু করতে। কলেজে কার কার এক্সাম শেষ হয়েছে এবং কলেজে কেমন করছো? তোমরা কলেজে কেমন করছো তার একটা প্রমাণ হইতে পারে যে তোমরা যখন ক্লাস করো, ক্লাস করার সময় যখন নতুন করে জানতে পারো, তখন কি কখনো মনে হয়েছে তোমাদের যে আমরা আমাদের অনেকটা ঘাটতি রেখে কলেজে এক্সামগুলো শেষ করেছি? কখনো মনে হয়েছে কিনা এটা? ঘাটতি মানে চরম একটা ঘাটতির ভেতর দিয়ে তোমরা যাও। এটা আমরাও গেছি, সবাই যায়। এর কারণ হলো যে কলেজে যথেষ্ট পরিমাণ সময় নাই, কারণ কলেজে তো অনেকগুলো পড়াইতে হয় এবং টাইম লিমিটেড। সো আমরা শুরু করি। তোমরা দেখো, আমি যেগুলো দেখাবো তোমরা সেগুলো দেখবা এবং সেগুলো আমল করবা। ওকে, প্রথমে আমরা চলে আসি মুখপাঙ্গ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, এখান থেকে সিকিউ এর জন্য প্রশ্ন আসবে এবং এমসিকিউ এর জন্য প্রশ্ন আসবে। সিকিউ অ্যান্ড এমসিকিউ। সো কি কি আসবে আমরা এক এক করে দেখি। দেখো, মুখপাঙ্গ দেখে মনে হচ্ছে এগুলো মুখের চারপাশে থাকবে নাকি হাতের চারপাশে থাকবে? মুখের চারপাশে থাকবে। তাহলে এগুলা খাদ্য গ্রহণ করতে, খাদ্যের টেস্ট নিতে, খাদ্য ভাঙতে সাহায্য করে, ঠিক কিনা? তাইলে দেখো তো, এগুলো কি মোবাইল বা নড়নক্ষম কিনা? ডেফিনেটলি এগুলো নড়বে। দেখো তো, সন্ধি থাকবে না। সন্ধি না থাকলে কি হয় বলো তো? আমাদের হাতে যদি সন্ধি না থাকতো, আমরা হাতটা এরকম এরকম করতে পারতাম। আঙুলগুলোতে যদি সন্ধি না থাকতো, জয়েন্ট যদি না থাকতো, আমরা আঙুলগুলো ভাঁজ করতে পারতাম? পারতাম না। সো যত বেশি জয়েন্ট, ওই পার্টটা তত বেশি মাল্টিপারপাস কাজে ব্যবহার করা যায়। সো এই কিছু কমন টার্ম আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় এমসিকিউর ভেতরে দেয়। নড়তেই হবে, না হলে কাজ করবে কিভাবে? সন্ধি থাকতে হবে। তাহলে যে কোনো অঙ্গে যত বেশি সন্ধি, সেই অঙ্গগুলো তত কাজ করে। এই যে দেখুন, আমি তোমাদের বলি, পা দিয়ে কিন্তু শুধু আমরা দৌড়াই, লাথি মারি, খেলি, কিন্তু হাতের আঙ্গুলগুলোতে দেখছো সবচেয়ে বেশি সন্ধি। যত বেশি সন্ধি বা যত বেশি জয়েন্ট, আমরা হাতটাকে তত মাল্টিপারপাস কাজে ব্যবহার করতে পারি। বোতাম লাগানোর থেকে শুরু করে পিকাসোর যে আর্ট আছে, লিওনার্দো দা ভিঞ্চির যে আর্ট আছে, এই সন্ধিগুলোর জন্য সম্ভব হয়েছে। যদি এরকম হতো বলো তো, হাতটা যদি এরকম হতো, ধরতে পারতো? এরকম এরকম করা লাগতো। সো মোর জয়েন্ট, মোর ফাংশনাল, মোর ডাইভার্সিটি, রাইট? আচ্ছা, তো এগুলোই হচ্ছে মুখপাঙ্গ। এখন ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ মস্তকের অঙ্কীয় দেশে। হোয়াট ইজ মস্তকের অঙ্কীয় দেশে? এগুলো কিন্তু এমসিকিউতে আসে। হ্যাঁ, মস্তকের অঙ্কীয় দেশে কি? এটা তো ঘাসফড়িং হয়। তাহলে এই যে এটা হচ্ছে মস্তক। তো তোমরা আমাকে বলো তো, এটা কি পৃষ্ঠীয় দেশ না? পৃষ্ঠীয় না এটা? আর নিচের দিকটা কি? পেট। দিস ইজ অঙ্কীয়। অঙ্কীয় কি না? তাহলে এবার আমাকে বলো তো, এই যে অঙ্কীয় দেশে, এখানে কি এই উপাঙ্গগুলো থাকবে না? নাকি পৃষ্ঠীয় দেশে? অঙ্কীয় দেশে থাকতেছে, রাইট? তো এখন আমরা চলে আসি, ঘাসফড়িং আসলে খায় কি? এই মুখপাঙ্গগুলো কিসে ব্যবহার করে? খুব সিম্পল, এগুলো কচি পাতা এবং কোনো একটা গাছের কাণ্ড চর্বণে সাহায্য করতেছে। ওকে, এগুলো দিয়ে কামড়াচ্ছে, চিবাচ্ছে। যেহেতু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, একটু খেয়াল করো, যেহেতু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, তাহলে বলো তো আমাদের চোয়াল লাগবে না?
চিবিয়ে যদি খাইতে চায় আমাদের কি চোয়াল লাগবে না? ঘাস ফড়িং এর চোয়াল আছে। তোমরা কি জানো চোয়াল, আমাদের যে চোয়াল আছে এই যে নিচেরটার নাম মেন্ডিবল। তাহলে চোয়াল বলতে আসলে কি বোঝাইছে? মেন্ডিবল বোঝাইছে না? তাহলে বলো তো, এরা কচি পাতা এবং কাণ্ড চিবিয়ে চিবিয়ে খায়, চিবিয়ে চিবিয়ে খায় দিয়ে চোয়াল দিয়ে। তাহলে বলো তো এদের মুখপাঙ্গগুলো কি চোয়াল নির্ভর না? ডিপেন্ডেন্সি কি চোয়ালের উপরে না? তাহলে এদের আমরা মুখপাঙ্গকে বলতে পারি চোয়াল নির্ভর বা মেন্ডিবুলেট। চোয়াল নির্ভর বা মেন্ডিবুলেট। এই যে কথাটা পরীক্ষায় আসে, ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গকে কি বলা হয়? মেন্ডিবুলেট বা চোয়াল নির্ভর বা চিবিয়ে খাওয়ার উপযোগী। ডান। এরপরের প্রশ্নটা হচ্ছে যে এখানে মুখপাঙ্গ কয় ধরনের থাকে? 5টির কথা বলছে। ওকে, ভেরি গুড। 5টি থাকতেছে। এটা অ্যাকচুয়ালি 5টি না, 5 ধরনের। 5 ধরনের। ওকে, 5 ধরনের মুখপাঙ্গ এখানে থাকে। আমরা এক এক করে দেখতেছি। এই যে নামগুলো এখানে দেখতেছো, ল্যাব্রাম। এই যে দেখো, আমি আগে অর্থগুলো বলি। ল্যাব্রাম, ল্যাব আসতেছে না? ল্যাব থেকে কি লিপ আসে না? লিপ মানে কি বলো তো? ঠোঁট না? ঠোঁট কি না? এই যে দেখো লেবিয়াম, লেবিয়ামেও কি ল্যাব আসতেছে না? ল্যাব থেকে কি লিপ না? আর লিপ মানে কি বলো তো? ঠোঁট না? তাহলে বলো তো ঘাস ফড়িংয়ের কয় ধরনের ঠোঁট থাকে? 2 ধরনের থাকে। কেমনে বুঝলাম? ঠোঁট মানে লিপ, লিপ মানে ল্যাব। 2 ধরনের, রাইট? তাহলে এখন প্রশ্ন হলো যে ঠোঁট তো 2 ধরনের, একটা উপরে থাকে একটা নিচে থাকে। এই দুইটার মধ্যে কোনটা উপরে থাকে? বলো তো কোনটা উপরে থাকে? তাহলে তোমাকে আমি একটা কনসেপ্ট দেই, তাহলে সারা জীবন মনে থাকবে। সেটা হলো, যেটা বড় সেই ইটটা সবসময় নিচে থাকে আর ছোট ইটটা সবসময় উপরে থাকে, ঠিক না? তাহলে ছোট ইট উপরে। তাহলে বলো তো এই যে এটা ছোট না, ল্যাব্রাম শব্দটা, তাহলে এটা উপরের ঠোঁট। তাহলে বলো তো লেবিয়াম শব্দটা বড় না, তাহলে এটা কি নিচের ঠোঁটটা না? তাহলে বলো মানুষের ক্ষেত্রে যদি আমি ল্যাব্রাম লেবিয়াম বলি, নাম যেটা ছোট সেটা উপরে, নাম যেটা বড় সেটা নিচে, রাইট? তাহলে বলো ল্যাব্রাম লেবিয়াম। যদি আমি কখনো জিজ্ঞেস করি বলো তো এই দুটোর কাজ কি, তুমি বলবা আমি যদি ভাত খাই, ঠোঁট দুটো যদি খুলে রাখি ভাতগুলো বের হয়ে যাবে, যাবে কি না? তাহলে ঠোঁট দুটোর কাজ হচ্ছে খাদ্যগুলো যেন বের হয়ে না যায়, খাদ্যগুলো যেন হারিয়ে না যায়, খাদ্যগুলো যেন টান দিয়ে বের হয়ে দৌড়ে পালাইতে না পারে। তো এটা তো ঘাস খায়, ঘাস আবার দৌড়ে পালাবে কেন? তো লিপ দুটোর কাজ হচ্ছে খাদ্য হরণ ঠেকানো, খাদ্য হারিয়ে যাওয়া ঠেকানো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি এরপরে। আমরা তো লিপ দেখলাম, লিপ। এখন আমাদের চোয়াল লাগবে না? তাহলে দেখো মে, মে। ওকে, এই মা মানে হচ্ছে মা মানে হচ্ছে চোয়াল। ওকে, তাহলে আমরা এবার ঠোঁট দেখলাম 2টা বা 2 ধরনের। এবার আমরা চলে আসবো মেন্ডিবল এবং মেগজিলা। তাহলে দেখো এই মা শব্দের অর্থ হলো চোয়াল। মা শব্দের অর্থ কি? চোয়াল। মানুষের ক্ষেত্রে দেখো, মানুষের ক্ষেত্রে উপরেরটার নাম হচ্ছে মেগজিলা, নিচেরটার নাম হচ্ছে মেন্ডিবল। মানুষের উপরের চোয়ালের নাম হচ্ছে মেগজিলা, নিচেরটা হচ্ছে মেন্ডিবল। এদের কোথায় থাকে আমরা একটু পরে দেখব। ওকে, আচ্ছা এইটা দেখো তো, হাইপো, তারপর ফেরিংস কথাটা আছে। এই শব্দটা দিয়ে তোমার কি মনে হইতেছে? ফেরিংস মানে গলবিল না, গলা না? বলে না যে আমার ঠান্ডা লাগছে, গলা ভাঙ্গা গেছে, এটাকে আমরা ডাক্তাররা বলি ফেরিনজাইটিস। তাহলে বলো তো ভেতরে এই যে এই জায়গাটা, এটার নাম কি? ফেরিংস না? তাহলে হাইপো মানে কি? নিচে। তাহলে বলো তো ঘাস ফড়িং এর একটু ভেতরের দিকে গিয়ে, নিচের দিকে যে অঞ্চলটা, ওখানে গেলে আমরা হাইপোফেরিংস পাবো না? বা ভেতরে গেলে হাইপোফেরিংস পাবো না? ফেরিংস মানে গলবিল, তাহলে গলবিল ভেতরে থাকবে কিনা? জাস্ট বোঝার চেষ্টা করো কনসেপ্টগুলো। তাহলে গলার কাছে যে অঞ্চলটা, দ্যাট ইজ কল গলবিল, সেখানে যে অঙ্গটা থাকে তার নাম হচ্ছে হাইপোফেরিংস। ডান। আমরা দেখলাম 5 ধরনের মুখপাঙ্গ থাকে। ওকে, তাহলে আমরা একটু নিচে আসি। ঘাস ফড়িং এর মুখপাঙ্গ এই হলো ছবি। তোমরা তার আগে বলো তো এই পর্যন্ত আমি যা বুঝিয়েছি তা তোমরা বুঝছো কিনা?
এই পর্যন্ত যা বুঝিয়েছি তা তোমরা বুঝছো কিনা? হ্যাঁ, ভেরি গুড, এগুলো তো সহজ জিনিস, সব বুঝছি। আচ্ছা, এবার আমি তোমাদের একটু ডিপ থট দিই, বোঝার চেষ্টা করো। ঘাসফড়িং এর মুখটা কি এরকম নিচের দিকে না? বলো তো, একটু নিচের দিকে কিনা? তাহলে বলো তো, তোর ঠোঁটটা কি সামনে যায় না? উপরের ঠোঁটটা সামনের দিকে গেল না? সামনের দিকে। তাহলে নিচের ঠোঁটটা কি পেছনের দিকে গেল না? তাহলে দেখো তো, এই যে এখানে যে তুমি ঠোঁটটা দেখতে পাচ্ছ, এই যে বলো তো সামনের দিকে যে ঠোঁটটা আছে, এইটা কি হবে? উপরের ঠোঁটটা না? আর ল্যাব্রাম এবং লেবিয়ামের মধ্যে উপরের ঠোঁটটাকে আমরা বলছি নাম ছোট, তো দ্যাট ইজ ল্যাব্রাম। তাহলে বলো, উপরের ঠোঁটের নাম ছোট ল্যাব্রাম, নিচেরটা লেবিয়াম। তাহলে এরকম করে সামনে যেটা পাবো এটা উপরের ঠোঁট ল্যাব্রাম, পেছনে যদি আমরা দেখি দ্যাট ইজ লেবিয়াম। এই যে দেখো আমরা ল্যাব্রামটা পাইলাম, আমি কালার করে এখানে দিয়ে দিয়েছি, তোমাদের বইতেও তোমরা এটা পাবা। সো দিস ইজ ল্যাব্রাম। এই যে দেখো উপরের ঠোঁটটা আমরা পাইছি, এটা ফ্ল্যাপের মতো হবে না, পাতলা পাতার মতো, ফ্ল্যাট। সো দ্যাট ইজ ল্যাব্রাম। এখন লেবিয়ামটা কোথায়? এই যে লেবিয়ামটা, এটা কিন্তু এর পেছনে আছে, এই যে এটা এর পেছনে আছে। সো এটা আমরা একটু পরে দেখতেছি, আমাদের আরও ছবি আছে, সেখানে গিয়ে আমরা দেখব। ওকে, শেষ। এখন দেখো, এই যে এখানে একটা পর্শন আছে, এখানে একটা পর্শন আছে। তোমরা আমাকে বলো তো, যেটা বড় এটার নাম যদি আমরা লেবিয়াম বলি, এই দুটোর নাম আমরা মেক্সিলা বলতে পারি না? এই যে দেখে মনে হচ্ছে না একটু দাঁতের মতো? এই যে দেখো তো, দাঁতের মতো মনে হচ্ছে না? এই যে দেখো তো, দাঁতের মতো এগুলো না, কালো কালো দাঁত, বেটা ব্রাশ করে না? তাহলে এটা একটা চোয়াল, এটা একটা চোয়াল। তাহলে এটা একটা চোয়াল, এটা একটা চোয়াল। আমাদের চোয়াল কি হয়, উপরে একটা নিচে একটা, কিন্তু এদের চোয়াল কিন্তু এই পাশে থাকে, তাহলে ডাবল থাকবে। তাহলে বামে একটা মেন্ডিবল, ডানে একটা মেন্ডিবল, বামে একটা মেক্সিলা, ডানে একটা মেক্সিলা, তাহলে পেয়ার হবে কিনা? ঠোঁট কি পেয়ার হওয়ার সম্ভাবনা আছে? ঠোঁট একটা হবে, ঠিক কিনা? তাহলে দেখো, এই যে ল্যাব্রাম এবং লেবিয়াম সবসময় সিঙ্গেল সিঙ্গেল, ঠোঁট সিঙ্গেল সিঙ্গেল, কিন্তু চোয়ালগুলো যেহেতু ডানে থাকে, তাহলে একটা মেক্সিলা, দুইটা মেক্সিলা, একটা মেন্ডিবল, দুইটা মেন্ডিবল। পরীক্ষা যদি এখন প্রশ্ন করে বলো তো, মুখপাঙ্গতে আসলে কয়টা অঙ্গ থাকে, তোমরা কি বলবা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কিন্তু কিছুক্ষণ আগে পড়ে আসলাম কি পাঁচটা, তাই না? তাহলে মনে রাখবা, এদের 5 ধরনের উপাঙ্গ থাকে। সংখ্যা যদি আমরা চিন্তা করি, তাহলে 6টা মুখপাঙ্গ আছে। তোমরা কি বুঝছো জিনিসটা? আচ্ছা, সো সুবি ভাই, আমরা এক এক করে দেখি। প্রথমে দেখব, তারপর আমরা ছবি অ্যাড করা শিখব। প্রথমে আমরা দেখব, তারপর আমরা ছবি অ্যাড করা শিখব। এই যে দেখো, আমরা মেন্ডিবল থেকে শুরু করি, কারণ সরি, ল্যাব্রাম থেকে, এবার উপরের ঠোঁট থেকে শুরু করি। তাহলে এই যে দেখো লেখা আছে, আমি শুধু মিলাই দিব, আমি কিন্তু এখানে মুখস্থ করার কথা বলতেছি না, আমি শুধু মিলাই দিব যেন তুমি পরে পড়ার সময়, আচ্ছা এই জিনিসগুলো তো এইরকমই। পরীক্ষায় যদি কোনো কারো এমসিকিউ প্রশ্ন করে, যেন কোনোটা শব্দ যেন উল্টোপাল্টা না হয়। দেখো, ল্যাব্রামের দিকে একটু তাকাও তো, পাতলা, ঠিক কিনা? তাহলে এই যে দেখো, চাপা বা পাতলা, চাপার ইংরেজি হচ্ছে ফ্ল্যাট, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে, এটা দেখো সামনের দিকে থাকে, তাহলে এটা উপরের ঠোঁট না? এই যে বলছে দেখো, উপরের লিপ গঠন করে, ঠিক আছে? রং, এদের কালারই তো সবুজ কিংবা বাদামি, তাহলে রংটা কি? উপরের ঠোঁটটা কি? বাইরে যেগুলো থাকবে সব সবুজ বাদামি কালার হবে না? কালারটা মিলতেছে কিনা? অন্য কালার হতে পারে, বাট এই কালারটা মিলতেছে, কারণ আমরা জানি ঘাস ফড়িং এর কালার হচ্ছে সবুজ বাদামি, তাই না? হলুদ, সবুজ, হলুদ কথাটা এখানে বাদামি বলছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এর মাঝ বরাবর একটি খাঁজ দেখা যায়, এই যে দেখো, এই কথাটা দেখো। এগুলো কিন্তু মুখস্থ করবে না, ডু নট মেমোরাইজ। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, আমাদের উপরে ঠোঁটে মাঝখানে একটা খাঁজ আছে কিনা? এই যে গর্ত আছে না কিনা লিপটার উপরে? মিলাও তো। তাহলে বলো তো, উপরের ঠোঁট বা ল্যাব্রামে মাঝ বরাবর একটা খাঁজ আছে না? তাহলে সব মিলে যাইতেছে না? তাহলে যখন আমরা বায়োলজি পড়ি, তাহলে কেন বলি এগুলো মুখস্থ করতে হয়? এগুলো তো মুখস্থ করার কিছু নাই, পাগলা। এবার দেখো, এই খাঁজটার কাজ কি? আচ্ছা, বাদ দাও, বলো তো, উপরের ঠোঁট, আমি কিছুক্ষণ আগে বলছি ঠোঁট খুলে খাইলে খাবার পড়ে যায়, তাহলে ঠোঁটের কাজ কি বলো তো? এই ল্যাব্রামের কাজ কি? খাবার ধরে রাখতে সাহায্য করে। ঠোঁটগুলো দিয়ে খাবারগুলো ভেতরের দিকে দিবে না? তাহলে দেখো, মেন্ডিবলের দিকে বা চোয়ালের দিকে ঠেলে দেয় ঠোঁটগুলা, ভেতরে ঠেলে দিচ্ছে, দ্যাট মিনস চোয়ালের দিকে যাও, ওখানে গিয়ে ভাঙচুর হও। আরেকটা জিনিস এখানে বলছে, স্বাদ নিতে সাহায্য করে। এইটাই অ্যাকচুয়ালি প্রবলেম, কারণ পরীক্ষায় আসতে পারে কোন উপাঙ্গটি
স্বাদ নিতে সাহায্য করে। তো তোমাদের আমি একটু বলে রাখি, ঘাস ফড়িংয়ের কিন্তু জিহ্বা নাই। ঘাস ফড়িংয়ের কি নাই? জিহ্বা নাই। যেহেতু জিহ্বা নাই, তাহলে জিহ্বার কাজটা কি করবে? ঠোঁট করবে, ঠোঁট। আমাদের জিহ্বা কি করে? খাদ্যগুলোকে সোয়ালের দিকে ঠেলে দেয়। তাহলে এদের ঠোঁটগুলো সোয়ালের দিকে ঠেলে দিচ্ছে না? আমাদের জিহ্বা স্বাদ নেয়, তাহলে এদের ঠোঁট যেহেতু আছে, তাহলে ঠোঁটগুলো স্বাদ নেবে কিনা? এই বলো তো, মিলে যাচ্ছে কিনা? জিহ্বার কাজটাই শুধু ঠোঁটের কাজ আকারে দিয়ে দাও, মিলে যাচ্ছে কিনা? মিলে যাচ্ছে, ভেরি গুড। তাহলে আমরা একটু নিচে নামি। এইগুলো কিন্তু এডমিশন পরীক্ষায় আসে। তাহলে আমরা এখনই জানলাম, এখনই শিখলাম, আমাদের ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। এবার আমরা মেন্ডিবলে চলে আসবো। এই যে দেখো মেন্ডিবল, মেন্ডিবল দেখো, এই সাইডে একটা, এই সাইডে একটা, মুখের যে ছিদ্রটা এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে, এবং এরা ত্রিকোণাকার। ত্রিকোণাকার বলতে দেখো কি বলছে, এই একটা, এই দেখো এদিকে, এই দেখো এদিকে, প্রায় ত্রিকোণাকার হয়েছে কিনা। একবারে পারফেক্ট শেপ তুমি পাবা না কিন্তু কোনো অঙ্গেরই, প্রত্যেকটা অঙ্গ একটু মানে নাই, পারফেক্ট শেপ নেই। পারফেক্ট শেপ যদি হইতো তাহলে মানুষ তো একটা বাক্স হয়ে যেত, মাথাটা চার কোণা, হাতটা চার কোণা, তাই না? চেয়ারের পায়ের মতো হয়ে যেত আমাদের পাগুলা। তো প্রিয় স্টুডেন্ট, দিস ইজ মেন্ডিবল, চোয়াল। ওদের চোয়াল দুই সাইডে থাকে বলে ডাবল ডাবল থাকে, দিলাম আমরা। তো মেন্ডিবল যেটা ত্রিকোণাকার, আর এই যে কালো কালার আমরা এই জন্যই বলবো কারণ দাঁত মাজে না। বলতো ঘাস ফড়িংয়ের চোয়ালের কালার কেন কালো? কারণ তার দাঁত মাজে না। দাঁত না মাজলে তো দাঁত কালো হবেই। আচ্ছা, তো চোয়াল বলো তো শক্ত হবে না নরম হবে? নরম হবে। আমাদের দাঁতগুলো কি বড় চওড়া, কারণ আমরা মানুষ হিসাবে বড়। আর ওরা যেহেতু ছোট, তাহলে তো দাঁতগুলো কি শুয়ের মতো একটু সুচালো সুচালো হবে না? তাহলে ওইটাই কিন্তু বলছে, সুচালো করাতের মতো দাঁত যুক্ত থাকে। করাতের দাঁত মানে যে এইরকম, করাতের দাঁত মানে হচ্ছে এইরকম। শেষ। তাহলে বলো তো, দাঁত যদি থাকে তাহলে খাদ্য কাটবে না এটা দিয়ে? কাটবে কি না? কেটে কেটে এবং চিবানোয় কি করবে? সাহায্য করবে। বলো তো, তুমি এই জায়গাটাও মিলাইতে পারছো, এই জায়গাটাও মিলাইতে পারছো, তোমার পড়ার কিন্তু 80% ডান। ওকে, তোমার পড়ার 80% ডান। সো আমি যখন মেন্ডিবলের ছবি অ্যাড করতাম, আমি তোমাকে বলি, বাম সাইডের মেন্ডিবলের যখন ছবি অ্যাড করতাম, তখন আমি এরকম একটা ত্রিকোণাকার ভাবতাম। কি ভাবতাম? এরকম একটা ত্রিকোণাকার ছবি ভাবতাম। এরপর আমি কি করতাম? এদিকে একটু বাড়াই দিতাম। দেখছো কোন আইসক্রিমের মতো হয়েছে, হয়েছে না? তারপর আমি কি করতাম? এইদিকে আমি একটু ধাপ দিতাম, এইরকম একটু দিতাম, এই যে দেখো। তাহলে এদিকে আমি একটা বাড়াই ব্যাক কোথায়? ও মাই গড, হয়েছে না? আচ্ছা, দেখো, এরপর আমি হালকা একটু বাড়াই দিতাম। এরপর আমি কি করতাম? এই জায়গায় একটু এদিকে যেহেতু বাইরের দিকে দিছি, তাহলে এদিকে আমি দাঁতগুলো এরকম করে ভেতরের দিকে দিব। তাহলে তোমরা আমাকে বলো তো, এখন যদি তুমি এটা আর্ট করো, তাহলে মোটামুটি একটা কি হবে? এটা মেন্ডিবল হয়ে গেল, এটা মেন্ডিবল হয়ে গেল। এগুলো দাঁতের মতো, তুমি এরকম করে দেবা। বলো আর্ট করতে পারবা কিনা? আমি আরেকবার বলছি, কি করবা? ত্রিকোণাকার করবা, এই পাশে একটু ধাপ দিবা, এদিকে একটু আইসক্রিমের মতো করে দিবা, তাহলে এদিকে যেহেতু বাইরে দিছে, তাহলে দাঁতগুলো একটু এরকম করে দিবা। সো এটা মেন্ডিবল হয়ে গেল। সো সেম ভাবে তুমি যদি ডানেরটা আর্ট করো, ডানেরটা এরকম করে আর্ট করবা, রাইট? আইসক্রিমের মতো এরকম, আর দাঁতগুলো এইদিকে এনে দেবে। ডান? পারবা কি না? পারবা কি না? শেষ। সো আমরা শিখলাম কিভাবে আমরা হচ্ছে মেন্ডিবল আর্ট করব। মেন্ডিবল আর্ট করা সহজ। এবার চলে আসি আমরা মেগজিলাতে। মেগজিলা পড়াটা একটু বড়, কারণ মেগজিলা পড়া হয়ে গেলে দুইটা মেগজিলা যদি আমরা একসাথে করে একটা মেন্ডিবল পাবো। ওকে, তাহলে আমরা মেগজিলাটা একটু শিখে ফেলি। দেখো, দিস ইজ মেগজিলা। এরা কিন্তু মেগজিলাগুলা থাকে হচ্ছে মেন্ডিবলের পেছনে। ওকে, দেখো মেন্ডিবলের পেছনে বাইরের দিকে থাকবে, প্রতি পাশে কয়টা করে থাকবে? মেগজিলা থাকবে হচ্ছে প্রতি পাশে একটা একটা করে, কারণ এই যে সোয়ালগুলো এইদিকে। প্রত্যেক মেগজিলা কয়েকটা খণ্ডে বিভক্ত, এই খণ্ডগুলোর কিন্তু নাম জানতে হয়।
সবচেয়ে গোড়াটা দিয়ে শুরু করি আমরা, কার্ডো, এরপর হচ্ছে স্ট্রাইপস, এরপর হচ্ছে লেসিনিয়া এবং ঢাকনির মতো হচ্ছে গেলিয়া। তো আমি তোমাদের এটা মনে রাখার একটা সিস্টেম শেখাই দিচ্ছি, তাইলে তোমার মনে থাকবে। বইয়ের মধ্যে এটা লিখে রাখো, ওকে? বইয়ের মধ্যে লিখে থাকো। সেটা হলো ডিয়েগো কস্তা বলে একজন হচ্ছে কি ছিল, ফুটবলার, তাই না? কস্তার ফুটবল খেলতে একদিন গিয়ে তার পাটা ভাঙ্গা গেল। তাহলে এইভাবে মনে রাখবা যে মেক্সিলাতে যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো আমরা এইভাবে মনে রাখবো। দিয়াগো কস্তা বলে যে ফুটবলার ছিল সেটা, তার নাম অনুসারে কস্তার লেগ গেল। তাহলে দেখো তো মিলে যাচ্ছে কিনা। কতে হচ্ছে কার্ডো, স্তা থেকে হচ্ছে স্টাইপস, লেগতে হচ্ছে লেসিনিয়া, গেলোতে হচ্ছে গেলিয়া। মনে রাখতে পারবা? এটা পরীক্ষায় আসছিল, এই জন্য আমি দিলাম এটা। বলো পারবা কিনা? আমার ভিডিও অন করছি, ভিডিওটা হুট করে সুইপ হয়ে গেছে, সাথে সাথে রিল চলে আসছে। তো তোমরা যারা ফেসবুকে ক্লাস করো, এটা তাদের জন্য একটা ক্যাসাল না, যে যে কোনো মুহূর্তে ডিস্ট্রাক্ট হইতে পারো তোমরা। তোমরা যারা ফেসবুকে ক্লাস করো, তোমরা একটু চেষ্টা করো ইনভেস্টমেন্ট কীভাবে করতে হয় পড়ালেখায় আমি তোমাকে শিখাই দিই। পড়ালেখা তো আমরা অনেক করব। ইনভেস্টমেন্ট মানে হলো যে আমি অফলাইনে 15-30 হাজার টাকা দিয়ে 2 জায়গায় পড়বো না। আমি কি করব, 30,000 টাকা দিয়ে যখন ভর্তি হব, এই সময় আমি 30,000 টাকা দিয়ে একটা আইপ্যাড কিনবো। কেন আমি অন্য অন্য প্যাডগুলা বা ট্যাবগুলোর কথা কেন বললাম না? কারণ আইপ্যাডের স্ক্রিনটা ভালো, আই সুদিং। এতে যেটা হবে, তুমি বছরের পর বছর পড়াশোনা করবা, তোমার চোখে কোনো প্রবলেম হবে না, ওকে? এরপরে আর কিভাবে তুমি তুমি হচ্ছে ইনভেস্ট করতে পারো। আরেকটা ইনভেস্টমেন্ট হচ্ছে যে তুমি যখন আইপ্যাড কিনলা, কেনার পর এখন তোমার যেটা ইনভেস্টমেন্ট, প্রত্যেক মাসে 2, 4, 5 হাজার টাকা খরচ করা পড়ালেখার পেছনে এই সময়টা নাই। তাইলে এক কাজ করবা যে হাই স্পিড ইন্টারনেট নিবা, ডেফিনেটলি ব্রডব্যান্ড। গ্রামে তো সব জায়গায় ব্রডব্যান্ড পৌঁছায় নাই, কিন্তু যাদের সম্ভব তাদের ক্ষেত্রে 1000-1500 টাকা দিয়ে মান্থলি ব্রডব্যান্ড নিবা। বাবাকে বলবা, তাহলে আইপ্যাড নিলা, সেটা হচ্ছে 2-3 জায়গায় ভর্তি হওয়ার থেকে টাকা সেভ করে, ওকে? তো সবার পক্ষে যদি সম্ভব না হয়, আইপ্যাডের বদলে প্রয়োজনে কোনো ট্যাব নিবা, আপাতত চালিয়ে নিবা। তো এখন পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে বা হচ্ছে গ্রাজুয়েশন করার সময় যে ব্যাপারটা হয়, যে তুমি মেডিকেলে চান্স পাইলা, ভার্সিটিতে চান্স পাইলা, এখন তোমরা দেখবা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সবাইকে কিন্তু ডিভাইস নিতে হয়। পড়ালেখাগুলো এখন টেকনোলজি নির্ভর হয়ে গেছে। সো তোমরা এখন থেকে এই প্ল্যানগুলো করো। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? সো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই ধরনের করো। পড়ালেখা ইনভেস্টমেন্ট করবো না, কোথায় করবা? পড়ালেখা, রাজীব ভাই আপনার সাইকেলে আমরা 1,000 টাকা করে দিই। তোমরা একদিন বলবো রাজীব ভাই আপনার সাইকেলে এখন থেকে আমরা 10,000 করে টাকা দেবো। তাহলে রাজীব ভাই তোমাদের কি করবে? রাজীব ভাই ওই যে বেশি বেশি করে টাইম আরও ইনভেস্ট করবে, আরও বেশি, ওকে? সো তোমরা তোমাদের যাদের সামর্থ্য আছে তারা কিনে ফেলো, যাদের সামর্থ্য নেই তোমরা প্ল্যান করো যে নেক্সট 4 মান্থ বা 6 মান্থ পর যেন আমি এই কাজটা করতে পারি, ঠিক আছে? এই কাজটা করবা। সো পড়ালেখায় ইনভেস্ট করবা, এটাতে কিন্তু কোনো দিন ইনভেস্ট করা থামাবা না। টাকা ইনভেস্ট করা, টাইম ইনভেস্ট করা, ভালোবাসা পড়ালেখাতে ইনভেস্ট করা। ভালোবাসা ইনভেস্ট করার কথা যেই না বললাম, সাথে সাথে অনেকে ভাবতেছে মনে হয় যে রিডিং পার্টনারের কথা বলতেছে। একসাথে পড়া হবে, একসাথে রাতে ঘুমানো হবে, নিঃশ্বাস বা ভিডিও ঘুম দেখতে দেখতে ঘুমায় যাওয়া, এগুলোর কথা কিন্তু বলি নাই। এইটা করলে কিন্তু খুব খারাপ হবে। সো প্রিয় স্টুডেন্ট, এইটার পার্টসগুলোর নাম জানতে হবে। সো মনে রাখবা, এটা এইভাবে আমরা মনে রাখবো, কস্তার লেগ। তাহলে দেখো এক এক করে তুমি কিন্তু এগুলা পোরশনগুলো খুঁজে পাবা। কোথায় পাবা আমি দেখাইতেছি তোমাকে। এই যে দেখো সুন্দর করে এখানে দেওয়া আছে, ওকে? দেখছো 1, 2, 3, ঠিক আছে? তারপর দেখো 2 নাম্বার থেকে শুরু করবা, 1, 2। তার মানে হলো প্রথমে 3টা, তারপর 2টা। এবার তোমরা আমাকে বলো তো 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে এখান থেকে 1, 2, 3, 4, 5, ওকে? এটা অ্যানাদার ট্রিক, যে আমি যদি মেক্সিলার ছবিটা আর্ট করতে চাই, 1, 2, 3, 1, 2, তাহলে 3, 2 যোগ করলে 5 হয়। এবং সবসময় শুরু করবা হচ্ছে 2 এর লেভেল থেকে। তাহলে দেখো তুমি কিভাবে করবা। 1 নাম্বারটা তুমি দিলা তোমার মতো করে, এইরকম করে দিলা, তুমি পারো না। পরের লেয়ারটা তুমি তোমার মতো করে এরকম দিলা, শুধু পরেরটা দিবা। অ্যাজ বিকজ দিস ইজ মেক্সিলা, মেক্সিলা হলে একটু দাঁতের মতো থাকতে হবে, তাই না?
তাহলে একটু দাঁতের মতো দিয়ে দিবা, এরকম করে দিয়ে দিলা, শেষ। তারপর 1 2, তাহলে একটা খণ্ড এই যে এখানে দাও, আর একটা খণ্ড একটু বড় করে দাও, দিছ। পরেরটা কি 5টা, তাহলে 5টা যেহেতু দিবা ছোট ছোট করে দেবা, 2টা 3টা 4টা অ্যান্ড 5টা, এবং এগুলোতে একটু এইরকম করে দিবা, কারণ ফিল নিতে হবে, তো এগুলোতে তারা কিন্তু ফিল করে, এগুলো কিন্তু সেন্সরি। তোমরা বলো তো আমাকে, এইটা তোমরা আর্ট করতে পারবা কিনা? এমনে আর্ট করবা, পারবা কিনা? তাহলে আর্ট কি খুব কঠিন? তাহলে দেখো, এইটাও আমরা পারছি, এটাও আমরা পাইছি, এটাও আমরা পারলাম, এটাও আমরা পারলাম, এটা তো বেশ সহজ। এখন জিজ্ঞেস করতেছো ভাইয়া এই ল্যাব্রামটা কিভাবে অ্যাড করবো, এটা কিভাবে অ্যাড করে? 3 ইডিয়টস মুভি দেখছো না, যেটার উপর বসে জাহাপানা তুসি গ্রেট হো, ওই যে একটা বাথরুমের মতো একটা জিনিসের মধ্যে বসে, ওই জিনিসটা না এটা, ঠিক কি না? তোমরা তো লাভ আর্ট করো না এরকম করে, তোমরা জাস্ট লাভ আর্ট করো না, এটা ওপেন রাখবা, ভালোবাসা সবার জন্য উন্মুক্ত রাখবা। কি রাখবা? উন্মুক্ত রাখবা, শেষ শেষ। ওকে, ভালোবাসা কি থাকবে? ওপেন থাকবে সবার জন্য। ডান। তাহলে আমরা কি কি শিখলাম? ম্যান্ডিবল আর্ট করতে গেলে আমরা আইসক্রিম দিয়ে শুরু করি। আমরা যখন উপরে লিপটা ল্যাব্রাম যখন আর্ট করবো তখন আমরা ওপেন ভালোবাসা দিয়ে শুরু করি। আর যখন মেক্সিলা আর্ট করবো 1 2 3 1 2 5, রাইট? এটা যদি আমাকে চোখ বন্ধ করে আর্ট করতে বলে, তারপর তো আর্ট করতে পারবো 1 2 3, সো এটা একটু দাঁতের মতো করে দেবো, তারপর 1, এটা একটু বড় করে দেবো, তারপর কি 1 2 3 4 অ্যান্ড দেন 5, অ্যাজ বিকজ এগুলো সেন্সরি, সো আমরা একটু এই যে এগুলো দিয়ে দেবো রোমের মতো এগুলো। তো এটা কি আর্ট করা কি সহজ না কঠিন? খুব কঠিন? খুব কঠিন কিছু না। তাহলে আমরা একটু আগাই। কোথায় আগানোর তো কোনো উপায় নেই, পড়ালেখা আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। প্রিয় স্টুডেন্ট, এখন আমরা একটু পর্শনগুলোর নাম শিখি। হ্যাঁ, এখানে পর্শনগুলো যেগুলো আমি শেখাইলাম, কস্তার লেগ। তাহলে বলো তো, এই যে এটার নাম হচ্ছে কার্ডো, কার্ডো, এই যে কস্তা লেগ গেল, গেলিয়া, রাইট? তাহলে দেখো, তাহলে কস্তার লেগ, কার্ডো, স্টাইপস অ্যান্ড লেসিনিয়া, ঠিক আছে? এরপর দেখো, এই দুইটার মধ্যে তুমি যদি নামকরণ করো, একটু বড়টার নামকরণ করবা, দ্যাট ইজ গেলিয়া। গেলিয়া শব্দের অর্থ কিন্তু ঢাকনি। খেয়াল করে দেখছো, এইটা মনে হয় এখানে এসে এটাকে মনে হয় ঢেকে দিছে, এই যে এটাকে। তাহলে গেলিয়া মানে হচ্ছে ঢাকনি। আমি আরেকবার বলি, শব্দগুলোর মিনিং হালকা করে একটু দেখার চেষ্টা করো। কার্ডো শব্দের অর্থ হচ্ছে কর্ড বা দড়ির মতো কিছু একটা বোঝাচ্ছে এখানে, একটু দেওয়া লম্বা না? স্টাইপ শব্দের অর্থ বোঝাচ্ছে দণ্ড, তাহলে দেখো এটাও দণ্ডের মতোই। ওকে, আর লেসিনিয়া শব্দের অর্থ হচ্ছে নখর, এই যে এইটা। তাহলে আছে কিনা দেখো তো, আছে কিনা খামচি দেওয়ার মতো? আছে, রাইট? তাহলে কার্ডো, স্ট্রাইপস, লেসিনিয়া। তাহলে কস্তার লেগ, দেন গেল। গেল তো হচ্ছে পরেরটাতে যাবো আমরা, এই যে বড়টাতে নাম দিয়ে দিব। আমাদের হাতে আর কোনো নাম নাই, তাহলে আমাদের হাতে যদি নাম না থাকে তাহলে আমরা এই যে এইটা দিয়ে দিব, সেটা হলো মেক্সিলারি পাল্প। এটা পুরো মেক্সিলা যদি হয় তাহলে এটা পাল্পের মতো। পাল্প মানে কি জিনিস আমি তোমাকে বলি। এই পাল্প শব্দের অর্থ হলো এই যে ডগাগুলা, যেটাতে আমরা ফিল করি। কিতে ফিল করি? আমাদের এই যে এগুলো কিন্তু আমাদের পাল্প, তাই না? কোনো কিছু ঠান্ডা না গরম আমরা এরকম হাত দিই না। চোখ যদি বন্ধ করি, বলো তো আমরা কি মানুষের মুখে এরকম করে হাত দিয়ে দেখি আছে কে এটা? দেয়ালের মধ্যে কি এই পাশে হাত দিই? না, দিই না। আমরা কি এই পাল্পগুলো ব্যবহার করি, করি কি না? দিস ইজ পাল্প। তাহলে পাল্প দিয়ে আমরা ফিল করি। তাহলে ওজন খাবার খাবে, এই পাল্পগুলো দেখি ফিল করবে না? এই পাল্পগুলো দিয়ে ফিল করবে। তাহলে মেক্সিলার এগুলো পাল্প না? মেক্সিলার পাল্প। আর এই যে দেখো, এগুলো যে পাল্প হয়, পাল্প যার সাথে লেগে আছে তার নাম কিন্তু পাল্পি ফার। পাল্পি ফার। এখন আমি তোমাদের একটা হচ্ছে করাবো, এতক্ষণ আমি যা পড়াইলাম সেটার আমি একটা হচ্ছে রিভিশন দিব। রিভিশনটা দিয়ে আমি কি করবো, তোমাদের পড়ালেখাটা এই জায়গায় একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। সো রিভিশন দিতে গেলে তো আমাদের একটা স্লাইড লাগবে, কোন স্লাইডের মধ্যে আমরা অ্যাড করবো? দাঁড়াও, আমি একটা স্লাইড বাইর করতেছি। যা শিখলাম আমরা সেইটা আরেকবার রিভিশন দেবো, কারণ পরীক্ষায় এটা আসবেই। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এটা। আপনি কি ফোকাস করতেছেন? করেন।
মুড কোথায়? টিচিং মুড, এই যে চলে আসে টিচিং মুড। তাহলে বলো তো, আমরা যখন ল্যাব্রামের কথা ভাবছি তখন কি আমরা এইরকম ভালো, আরে আমরা কি এইরকম ভালোবাসার কথা ভাবছি? এরকম ভালোবাসার কথা ভাবছি না। আমরা কি করছি? আমরা ভালোবাসাটা ওপেন রাখছি, তাই না? এরকম না? কিচ্ছু লিখতে পারো নাই। এখন তুমি এগুলোতে শ্যাডো দিতেই পারো, এগুলোতে তুমি শ্যাডো একটু দিতেই পারো, তাহলে আরো সুন্দর লাগবে। তাহলে ল্যাব্রাম শেষ। এখন বলো তো, আমরা আর একটা কি করছিলাম? আমরা হচ্ছে ত্রিকোণাকার আইসক্রিম বানাইছিলাম, বানাইছি কিনা বলো তো? তাহলে এই দিকের ক্ষেত্রে আমরা কি করছিলাম? এইরকম একটা ঢেউ, এইরকম একটা ঢেউ করছিলাম। আর এই দিকে আমরা কি করছিলাম? দাঁত দিছিলাম। তাহলে এটা আমি একটু মিশাই দিই, তাহলে দাঁত দেওয়াটা খুব সহজ হবে। আরে এত বাজে হয়ে গেল, আচ্ছা সমস্যা নাই। সো আমরা এদিকেও সেম ভাবে আমরা আইসক্রিম আর্ট করব, এবং ও সরি এইদিকে, এইদিকে দাঁত, ডান। এবার আমরা কি করব? আমরা এবার হচ্ছে মেগজিলা আর্ট করবো। বলতো মেগজিলা আর্টের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? 1 2 অ্যান্ড 3, রাইট? এরপর আমরা কি করছিলাম? এই যে এখান থেকে 1 অ্যান্ড দেন হচ্ছে 2, রাইট? এরপর আমরা এখান থেকে শুরু করছিলাম 1টা 2টা 3টা 4টা অ্যান্ড 5টা, ঠিক কি না? এরপর আমরা কি করছিলাম? এগুলোতে আমরা হালকা একটু করে লোম দিছিলাম, তাই না? লোম দিছিলাম, ঠিক কি না? নামকরণ শুধু এইটার ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে নামকরণ তেমন একটা ছিল না। নামকরণটা আমরা দেখি। দিস ইজ কার্ডো, কস্তার লেগ, কার্ডো। এটার নাম কি ছিল বলো তো? স্টেম বা হচ্ছে দণ্ডের মতো, স্টাইপ। এইটার নাম কি ছিল? লেগের এই যে খামচি দেওয়ার জন্য, দিস ইজ লেসিনিয়া। আর এই যে দেখো এটাতে পুরো ঢাকনিটা থাকে, কস্তার লেগ গেল, সো দিস ইজ গেলিয়া। গেলিয়া শব্দ অর্থ হেলমেট বা ঢাকনি। তাহলে বলো তো, মেক্সিলার এই যে এটা ছিল ফিল করার জন্য, তাহলে পাল্প, তাই না? তাহলে এটার নাম আমরা কি লিখতে পারি? মেক্সিলারি পাল্প, ঠিক কি না? মেক্সিলারি পাল্প। তাহলে মেক্সিলারি পাল্পটা যার সাথে যুক্ত থাকে এটার নাম কি ছিল? পাল্প থেকে পাল্পি, বলো পাল্পি ফার, বলো তো। ডান, বুঝতে পারছো? সহজ না? পরীক্ষার খাতায় তো তোমাকে বলে নাই দা ভিঞ্চি হয়ে যাও। পরীক্ষার খাতায় তোমাকে বলছে তুমি বুঝছো কিনা এটা প্রমাণ করো। এখন তুমি প্রমাণ করতে গিয়ে করছো কি? 1 2 3, এই পাশে 5টা দিয়ে দিছো, এই পাশে 1টা 2টা দিয়ে দিছো, এই পাশে তুমি 1 2 3 4 5 7টা দিয়ে দিছো। বলো এটা হয়েছে? তুই ভাই, এটা হয় নাই। তাহলে তোমাকে শিখতে হবে যে আসলে কোনটা কোন জায়গায়। ছবি কিন্তু খুব সুন্দর হয় নাই, কিন্তু ছবিটা নিখুঁত হয়েছে, কোনো ত্রুটি নাই। ছবি যদি নিখুঁত হয় তোমার কেউ ঠেকাইতে পারবে না। বলো এটা কি ওই রকম হয়েছে যেরকম হওয়ার কথা ছিল? যেরকম হওয়ার কথা ছিল ওইরকম হয়েছে? হয় নাই। বাট তুমি যদি এখানে বলো দাঁত, নিচে একটু লেখো সুচালো করাতের মতো ইত্যাদি ইত্যাদি, বর্ণ কালো ইত্যাদি লিখে ফেলছো, এর নিচে লিখছো মেক্সিলা, সরি মেন্ডিবল, মেন্ডিবল এটা দিচ্ছ 2, আর এইদিকে লিখছো মেন্ডিবল 1, মেন্ডিবল 1, রাইট? উপরের ঠোঁট তাহলে ল্যাব্রাম, দারুণ করে লিখছো। এটা লিখছো মেক্সিলা 2, এই পাশটা লিখছো মেক্সিলা 1। কেন দুইটা দুইটা করে দিতে হয়? কারণ তোমাকে কিন্তু সিমেট্রিটা মেনটেন করতে হবে, যে এখানে কি কি আছে সব তুমি আর্ট করে ফেলছো। এটা আর্ট করা, এটা আর্ট করা সহজ, এটা আর্ট করা সহজ, ওইটা ওইটা সহজ, আর এখানে আরেকটা আছে না, এরকম একটা আছে, এটা আর্ট করা বেশ সহজ। তাহলে বলো তার একটা বাকি আছে না? আর কয়টা বাকি আছে? আর একটা বাকি আছে। এই একটা কিভাবে আর্ট করে জানো? তোমাকে আমি আজকে একটা দারুণ জিনিস শেখাই দেবো। সেটা হলো তুমি এইটা ডানেরটা আর বামে একটা আর্ট করবা, করে দুইটাকে একসাথে করে দেবা। বুঝতে পারছো? ডানেরটার, তোমরা ডানেরটা এবং বামেরটা দুইটা একসাথে করে দিবা। কারণ কি আমি তোমাদের বলতেছি। তাহলে এটা কি করছো ভাই? এটা অফ করে দেবো, বন্ধ করে দেবো। এই যে দেখো, এ না এটা তো খায় ফেলবে, এটা করা যাবে না, এটা ইনগাল্প করে ফেলবে।
ইয়েস না নো? নো, এটা দরকার নেই, ওরা জানে। এখন দেখো এই যে এই জিনিসটা দেখো তো কি, এইটা আর এইটা একসাথে যোগ করলে কি এটা হয় না? হয় কি না? তো তোমাদের একটু বলি, এই যে পাছা যদি এটার মধ্যে বসায় তাহলে এটা বসার জন্য একটা টুল করতে হবে না? বসার জন্য একটা জায়গা করতে হবে না? করতে হবে কি না? সো প্রথমে বলছে এখানে বসো, ওরে বলতেছে তুমি এখানে বসো, রাইট? তো দেখো এইটার তলা আর এইটার তলা সেম, খেয়াল করছো? এইটার তলা আর এইটার তলা সেম। তাহলে আমরা কাজ করি, আমরা প্রথমে বসার জায়গা করি, রাইট? করলাম, তারপর এইটার তলা আর এইটার তলা সেম, রাইট? এখন দেখো এখানে চারটা চারটা করে আছে, 1 2 3 4, 1 2 3 and 4। তোমরা বলো আমাকে, বসা জায়গাটা একটু সুন্দর করলা, তারপর হচ্ছে এগুলোতে একটু শ্যাডো ট্যাডো দিলা, দিয়ে ত্রিমাত্রিক করার হালকা ট্রাই করতেছো, কিন্তু যদিও হইতেছে না, বাট হয়ে গেল। তোমরা বলো তো আমাকে, এইটার এইটা যদি একসাথে করি তাহলে বলো তো, কখনো যদি বলে এইটা কি প্রথম এটা কি মেক্সিলা না? এটার নাম সুবি, এটার নামও কি মেক্সিলা না? তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন করে এইরকম, তোমরা দেখো তো আইকিউ, আইকিউ দেখো তোমাদের আইকিউ কেমন, আমি এবার চেক করব। কখনো যদি জিজ্ঞেস করে দ্বিতীয় জোড় মেক্সিলি কোনটি, জোড় মেক্সিলি কোনটি? মেক্সিলি মানে হচ্ছে দুইটা মেক্সিলার কথা বলতেছে, কোনটি, এর উত্তর কি? শব্দটা বোঝার চেষ্টা করো। বলছে এরা যদি প্রথম মেক্সিলা হয় তাহলে দুইটা মেক্সিলা এক হয়ে আছে এমন একটি অঙ্গের নাম চাইছে। কোনটা? লেবিয়াম। লেবিয়াম বেসিক্যালি ধারণা করা হয় যে এরাও মেক্সিলাই, দুই দিকের দুইটা মেক্সিলা একসাথে এসে এরা তৈরি হয়েছে। বুঝতে পারছো? এদেরকে কিন্তু জোড়া মেক্সিলি বলা হয়, যে দুইটা মেক্সিলা একসাথে হয়েছে। কি আমরা কি রিভিশনের ভেতরে আরেকবার যাব? ইয়েস, আমরা আরেকবার যাব। তার আগে আমরা একটু এই জায়গাটা দেখি যে আমরা বুঝতেছি কিনা। ওকে, দেখো মেন্টাম শব্দের অর্থ হচ্ছে থুতনি, এদিকে একটু ভালো করে খেয়াল করো। মেন্টাম শব্দের অর্থ হচ্ছে থুতনি, তো এই জায়গাটা হচ্ছে একটা থুতনি, এর উপর একটা বলছে সাবমেন্টাম, মানে একটু উল্টায় দিছে আর কি। সাবমেন্টাম তো নিচে হওয়ার কথা, বাট উল্টায় দিছে, কারণ তার শরীরে কিন্তু ওটা উল্টা দিকেই থাকে, দেখা যায়, মানে ওটা অ্যাকচুয়ালি সাবমেন্টামই, কিন্তু ছবিটা আলাদা করে এখানে বলছে যে কারণে তুমি ওইটাকে ভাবতেছো আচ্ছা সাবমেন্টাম তো উপরে যাওয়ার কথা না, নিচে আসার কথা। আচ্ছা যাই হোক, বলো তো এগুলোর নামও কি পাল্প না? এদের নাম যদি পাল্প হয়, এদের নাম পাল্প না? তাহলে এটার নাম কি বলো তো? কি পাল্প? লেবিয়াল পাল্প না? এটা মেক্সিলার পাল্প এই যেগুলা, তাহলে এটা কি লেবিয়ামের পাল্প না? পাল্প। আর এই যে এগুলোর নাম হচ্ছে লিগিউলি। ডু ইউ নো হোয়াট ইজ লিগিউলি? লিগিউলি শব্দ অর্থ জিব্বা। লিগিউলি শব্দ অর্থ কি? জিব্বা। বলো তো, এটা জিব্বার মতো লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ, বলো জিব্বার মতো লাগতেছে কিনা। আমি তোমাদের আবার এটা আর্ট করে দেখাবো, কারণ আজকে এটা যদি তুমি শেষ করতে পারো, মনে করবা ঘাস ফড়িংয়ে তুমি বাংলাদেশের যে কোনো স্টুডেন্টের থেকে আগায় আছো। তোমার সিকিউ ডান, এমসিকিউ ডান, এভরিথিং ডান। আমি আরেকবার দেখাচ্ছি, দেখো পুরোটাই দেখাইতেছি। এইটা যে আর্ট করতে গিয়ে আমাকে ইন্টারমিডিয়েটে কি যন্ত্রণার ভেতর দিয়ে যাইতে হয়েছে ছবি ভাই, কি যে যন্ত্রণার ভেতর দিয়ে যাইতে হয়েছে, আমি পারতাম না। আর দেখেন এখন পোলাপানরা ফার্স্ট ইয়ারেই শিখে ফেলতেছে, এবং তারা নিখুঁতভাবে শিখে ফেলতেছে, তাই না সুবি ভাই? তাহলে আমরা এক এক করে আর্ট করা শুরু করি। বলো তো প্রথম কি ছিল? উপরের লিপ। উপরের লিপটা কি? ওপেন ভালোবাসা, তাই না? এই ওপেন ভালোবাসা, লাভ, রাইট? ওইটা যদি কোথাও বসতে চায় তাহলে কি আমাদের এরকম করে দিতে হবে না? বসো এখানে, তারপর কি এরকম, দেন আমরা এরকম করে দিয়ে দেবো পাশার মতো, রাইট? তারপর আমরা কি করছি? 1 2 3 4, ওইটার 5টা ছিল, এর এর আবার হচ্ছে 4টা, 3 4, ঠিক আছে? আইসক্রিম, 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 দেন এখানে হচ্ছে দাঁতগুলো থাকবে, এখানে দাঁতগুলো থাকবে, এখানে দাঁতগুলো থাকবে একটু ভেতরের দিকে। আইসক্রিম ডান। ওকে, তুমি যদি এগুলো ফিল আপ করে দাও তাহলে দেখবা তুমি একটা মেন্ডিবল পাবে, এগুলো যদি ফিল আপ করে দাও। সো পেয়ে গেছো।
তোমার মতো করে কোনোভাবে শেষ করবা। এখন প্রশ্ন হলো, এর দুই সাইডে যে দুইটা চোয়াল আছে, মেক্সিল, এটা না মেন্ডিবল, মেন্ডিবল পাইলাম, এখন বাকি হলো মেক্সিলা, তাই না সুই ভাই? এক, রাইট, তিন, তারপর কি বলো তো, দুই, তিন দুই কি পাঁচ না? তারপর আমরা এগুলোতে কি করে দিব, একটু ফার দিব, একটু লোমের মতো দিব, ঠিক কি না? আবার আমরা এইভাবে চিন্তা করতে পারি। এটা খুব বাজে হয়ে গেল, বাট ওকে। ওকে, তাহলে 1 2 3 4 অ্যান্ড 5, বলো হয়েছে কিনা? হয়েছে কিনা? তো আমরা এক ধরনের পেলাম, দুই ধরনের পেলাম, তিন ধরনের পেলাম, চার ধরনের পেলাম, আর এইটা তো খুব সহজ। এটা খুব সহজ, একটু পরে আমরা শিখবো। তাহলে বলো, দিস ইজ ল্যাব্রাম, দিস ইজ লেবিয়াম, রাইট, অ্যান্ড দিস ইজ মেক্সিলা, মেক্সিলা, this is mandible, oh sorry, this is not mandible, ভুল হয়েছে, পোলাপান্না বলেও না, একটু চিল্লান দে তো বলবা। mandible and this is maxilla, আমি সব লিখলাম না। এখন আমরা কিভাবে দেখবো, কার্ডো, কস্তার লেগ, স্টাইপস, লেসিনিয়া অ্যান্ড গেলিয়া, এগুলো হচ্ছে পাল্প, মেক্সিলারি পাল্প। তাহলে বলো তো এইগুলো যার সাথে লেগ আছে, এইটার নাম কি? পাল্পি ফার, রাইট। আচ্ছা, এবার আমরা চলে আসি, শেষ, এই শেষ কিনা? বলো, কালকে তোমরা যখন কলেজে যাবা, কালকে কলেজে যাওয়ার সময় তোমরা কলারটা এরকম করে যাবা, হ্যাঁ? কালকে তোমরা এইভাবে যাবা। ও কালকে ফ্রাইডে, কালকে বন্ধ, আচ্ছা রবিবার বা শনিবার এরকম করে যাবা। যদি বলে কেন এরকম করছো আজকে তোমরা সবাই, তখন বলো রাজীব ভাই এমন একটা জিনিস শেখাইছে, পরীক্ষায় কনফার্ম আসবে, আর যদি আসে তাহলে আমাদের কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ, কারণ আমরা শ্রম দিয়েছি, সৃষ্টিকর্তা যারা শ্রম দেয় তাদের পক্ষে, এ ঠিক কিনা? ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ডিলিট করলাম, এটা তো তোমরা জানোই কেমনে কি করতে হয়। তো আমরা এখন বাকি অঙ্গগুলো কে কি কাজ করে আমরা একটু হালকা দেখার চেষ্টা করি, কেমন না জানলেও চলবে, তারপর আমি জাস্ট মিলাই দিই। বলো তো, মেক্সিলা যখন আমরা পড়তেছিলাম, এই যে কর্ডয়েড স্টাইপস, লেসিনিয়া, গেলিয়ার কোনো অংশ দেখেছি, গেলিয়ার পাশে 5 অংশ বিশিষ্ট মেক্সিলারি পাল্প থাকে, যে 5 খণ্ড বিশিষ্ট। তাহলে আমরা এটাও দেখলাম, এটাও আমরা দেখলাম 5 খণ্ড বিশিষ্ট পাল্প থাকে, তাদের গায়ে যে সূক্ষ্ম রোম থাকে, এটা তো আমরা জানি, তাই না? বলো তো এই জিনিসগুলোতে কি করে, খাবার দূর থেকে ধরতে পারবে না? পারবে কি না? ধরে কি মুখের ভেতরে এরা ঠেলে দিবে না? এই যে মুখের ভেতরে ঠেলে দিবে। এবং আমি বলেছি যে এই যেগুলো যে তারা ফিল করতে পারে, ফিল মানে কি, টেস্ট, খাবারের টেস্ট। তাহলে এই যে দেখছো লোমের মতোগুলো আমরা কেন দিয়েছি, কারণ ফিল করতে পারে। আমি যেমন বললাম না যে পাল্প দিয়ে আমরা ফিল করি, লাইক দ্যাট। আচ্ছা, তো মেক্সিলার ক্ষেত্রে একটু দেখো, খাদ্য চূর্ণকরণে সাহায্য করে, এটা একটা মেক্সিলার কাজ। তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই যে দেখো, এখানে একটু দাঁতের মতো আছে, কারণ এটা একটা চোয়াল, মেক্সিলার একটা চোয়াল, তো দাঁতের মতো একটু আছে, এটা তো চূর্ণকরণে সাহায্য করে। যদি নাও করে, এটা ঠেলে দিয়ে যে একে বলে তুমি একটু চিবাও তো, ঠেলে দিয়ে যে একে দেয় তুমি একটু চিবাও তো, তাও তো হেল্প করলো খাদ্য টুকরা করতে, রাইট। আচ্ছা, খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে, মানে এই জিনিসগুলো দিয়ে সে খাদ্যটা আটকায়, এরকম ধরে রাখে, বুঝছেন সুই ভাই? তাহলে খাদ্যটা হারাবে না। এবং বলো তো এটা কি সংবেদী অঙ্গ না?
সংবেদী অঙ্গ মানে কি? সংবেদনশীল, সংবেদনশীল মানে সেন্স নেয়, সেন্স নিতে পারে। এই যে বললাম এরকম করে সেন্স নেয় পাল্প দিয়া, তাহলে এটি একটি সংবেদী অঙ্গ। ডান। এবার চলে আসি আমরা লেবিয়ামে। লেবিয়াম হচ্ছে নিচেরটা। সুই ভাই কোনটা লেবিয়াম? এটা লেবিয়াম। তোমরা দেখো তো ঘাস ফড়িং এর মুখ ছিদ্রের নিচে, এই জন্য দেখো এর অবস্থানও নিচে, নিচের দিকে মধ্যাংশ বরাবর, মধ্যাংশ বলতে এই মিড লাইন বরাবর, চোয়ালগুলো এই সাইডে, উপরে ঠোঁট মধ্যাংশ বরাবর, নিচে চোয়ালটা মধ্যাংশ বরাবর। ওকে, মধ্যাংশ বরাবর বলতে অ্যাকচুয়ালি বোঝাইছে নিচে একটা থাকে এই লাইন বরাবর। আচ্ছা, ভেরি গুড। তাহলে বহু সন্ধির একটি লেবিয়াম থাকে। বহু সন্ধি বলতে কি জানো? অনেকগুলো জয়েন্ট, এই যে জয়েন্ট, এই যে জয়েন্ট, এই যে জয়েন্ট, এই যে জয়েন্ট, জয়েন্ট 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 জয়েন্ট, এখানেও জয়েন্ট আছে, অনেক সন্ধি, অনেক জয়েন্ট থাকে। মোর জয়েন্ট, মোর ফাংশনাল, মোর ডাইভার্স। ওকে, লেবিয়ামকে কি বলা হয়? দ্বিতীয় জোড়া মেক্সিলি। বলো তো কি? মেক্সিলি বলতে দুইটা মেক্সিলার কথা বলছেন, প্লুরাল। তাহলে দুইটা মেক্সিলা জোড়া হলে এরা তৈরি হয়, এই জন্য এদেরকে আমরা দ্বিতীয় মেক্সিলা বলি, তাই না? তাহলে এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে, তোমারে কেউ ঠেকাইতে পারবে না, কারণ তুমি পড়ছো, তুমি জানো কনসেপ্ট। এবার চলে আসি আমরা, এটি মূলত দুইটা খণ্ডে বিভক্ত। দেখো, এটা মেন্টাম, সরি সরি, এই জায়গাটা মেন্টাম, এটা সাবমেন্টাম, তাই না? এগুলা হচ্ছে মেক্সিলারি পাল্প, তাহলে এগুলো হচ্ছে লেবিয়াল পাল্প। আর নিচের দিকে জিব্বার মতো আছে, দেয়ার লিগিউলি। লিগিউলি মানে হচ্ছে জিব্বা, লিঙ্গুয়াল মানে জিব্বা, লিঙ্গুয়াল মানে জিব্বা বা ভাষা, তাহলে লিগিউলি মানে জিব্বা। ঠিক আছে? এবং এই যে অংশগুলোর নাম বলছে, আমরা আর এগুলোতে নাই, আমরা এটা শেষ করে ফেলছি। অ্যাট লাস্ট যে জিনিসটা আছে, দ্যাট ইজ কল হাইপোফেরিংস। আচ্ছা যাই হোক, এই নিচে যেটা আমরা দেখলাম, এটা মেক্সিলার মতোই, কিন্তু খাদ্য ফসকে যাওয়া রোধ করে। ওরও এরকম আছে না? তাহলে ও খাদ্য ফসকে যাওয়া রোধ করবে, খাদ্য টেনে এনে মুখে প্রবেশ করাবে। এবং এরও যেহেতু পাল্প আছে, যে পাল্প আছে না, তাহলে এটাও সংবেদনশীল। দেখছো, পাল্প জিনিসটা বুঝলে এই জিনিসটা তুমি বুঝবা। তাহলে এইটা দিয়ে যদি সেন্স পায়, তাহলে সে কি খাদ্য নির্বাচন করতে বুঝতে পারবে না যে আমি কোনটা, আচ্ছা এটা সেন্স করলাম, এটা ভালো না, এটা খাবো না, ও আচ্ছা এটা ভালো, তাহলে এটা খাবো। ওকে, ডান। একটু রেস্ট নেই। ওকে, একটা মুভি তো, একটা শর্ট ফিল্ম ভাইরাল হয়েছে, ভালোবাসা দিবসের শর্ট ফিল্ম, কি যেন ফিল্মটার নাম? ফিল্মটার নাম কিছু ভাই, আর ওই যে প্রীতম এবং হচ্ছে এটা, তোমার সাথে কথা হলো 10 মিনিট 15 মিনিট, আচ্ছা 15 মিনিট ধরে তাকায় থাকি। ফারিন, তাসনিয়া ফারিন, ওকে, ভেরি গুড। সো এখন আমি তাকায় থাকি তোমাদের দিকে, তোমরা আসলে কেমন পড়াশোনা করছো, কেমন বুঝতে পারতেছো। দিস ইজ হাইপোফেরিংস। এই হাইপোফেরিংস ভেতরের দিকে থাকে, দেখো। তাহলে বলো তো, আমি যদি এই যে এটার কথা ভাবো, তো এটা যদি আমার ভেতরে থাকে, জিব্বাটার কথা ভাবো, যা জিব্বা উপরের ঠোঁটের নিচে জিব্বা না, ওইটাই বলছে। দেখো, ল্যাব্রাম বা উপরের ঠোঁটের নিচে থাকে, তাহলে হাইপোফেরিংসটা আমরা জিব্বার মতো করে মনে রাখবো। জিব্বা মাংসল না, তাহলে বলো তো হাইপোফেরিংস মাংসল হবে কিনা? হবে। হাইপোফেরিংস তো জিব্বা না, জিব্বার মতো, তাহলে আমরা কি বলবো? হাইপোফেরিংসের বাংলা অর্থ কি? জিব্বা না, জিব্বা। আমি আরেকবার বলছি, জিব্বাটা মনে রাখবো হাইপোফেরিংস পড়ার সময়। ল্যাব্রামের নিচে মাংসল, যেহেতু জিব্বা আসলে না এটা, এই জন্য উপজিব্বা। ডান। প্রশ্ন যেমনি আসুক যেন পারি আমরা। এর চারদিকে মেন্ডিবল, মেক্সিলা, লেবিয়াম থাকে। ভেরি গুড। জিব্বার চারদিকে তো চোয়াল, চোয়াল, ঠোঁট, ঠোঁট থাকে কি না? থাকে। লেবিয়ামের ভেতর, ধুর, পড়তে ইচ্ছা করতেছে না, পড়তে ইচ্ছা করতেছে না। এত সহজ জিনিস দিলে কি পড়তে ইচ্ছা করে? তোমরা আমাকে বলো তো। কেউ কঠিন মনে করে পড়ে না, আর আমরা যারা আছি আমরা সহজ মনে করে কম পড়াশোনা করবো। এই যে দেখো, হাইপোফেরিংস অঙ্কীয় তলের সাথে যুক্ত থাকে। অঙ্কীয় তল বলে আমি বলি। তোমরা আমাকে বলো তো, আমার মুখের ভেতরে যদি যাই, জিব্বাটা কি নিচ থেকে আসছে না উপর থেকে নামছে? বলো তো। জিব্বাটা নিচ থেকে আসে নাই, তাহলে এটাও কি জিব্বার মতো না? তাহলে বলো তো, নিচ বা অঙ্কীয় দিক থেকে আসছে না? আরে সব বুঝতেছি তো, এত সহজ পড়া ইচ্ছা করতেছে। সুইবা, এটা জিব্বার মতো না? তাহলে বলেন তো, খাদ্যকে যেমন লালার সাথে মিশায় আমাদের জিব্বা, ও কি মিশাবে না?
তাহলে এখন বলো তো যে কোনো একটা অঙ্গ নিয়ে যদি আমরা কথা বলি সেই অঙ্গ সম্পর্কে আমরা সব জানতে পারবো কিনা? আমি আসতেছি, তোমরা নিজেরাই বলবা যে মিলতেছে কিনা। আসো এখানে, এইটার কথা যদি বলি, আচ্ছা এটা উপরের ঠোঁট, তাহলে উপরের দিকে থাকে ঠিক কিনা, সামনের দিকে থাকতেছে এরকম করলে, পাতলা পাতলা কিনা, খাদ্যগুলাকে ভেতর থেকে যেন বাইরে না যায় হেল্প করতেছে কিনা, এদের যেহেতু রিয়েল জিহ্বা নাই তাহলে এটা কি স্বাদ নিতে সাহায্য করবে কিনা, ডান। থাকে কয়টা? একটা। আবার নিচের দিকে চলে আসতে, এই যে এইটা, এটা দেখে কি মনে হচ্ছে? দুই সাইডে থাকে, যেহেতু এটা করাতের মতো দাঁত আছে, এটা আমরা লিখবো, দাঁতগুলো ব্রাশ করে না এই জন্য কালো, ব্রাশ করার কথা আবার লিখিও না, দাঁতগুলো কালো করাতের মতো, রাইট? বলো তো দাঁত যদি থাকে এবং যেটা চোয়াল হয় তাহলে এটা অনেক শক্ত হবে না? অনেক শক্ত হবে, রাইট? তাহলে আমরা এটাও কিন্তু পারলাম। এবং কয় কোণাকার? ত্রিকোণাকার। আবার লিখেন না আইসক্রিমের মতো ঢেউ ঢেউ। এবার চলে আসি আমরা এইটাতে, এটা দেখেই বলো তো এটা বহুসন্ধিযুক্ত না? এটাও বহুসন্ধিযুক্ত। মেক্সিলা কয়টা থাকে? দুইটা, এদিকে একটা এদিকে একটা, তাহলে লিখবা দুই পার্শ্বে থাকে, নট মধ্য মধ্য বরাবর। তারপর বলবো এটার কিছু অংশ থাকে, কি কি? লিখবা কস্তার পা গেল, কার্ডো স্টাইপস লেসিনিয়া, দেন দ্যাট ইজ গেলিয়া। তারপর লিখবা মেক্সিলারি পাল্প থাকে, মেক্সিলারি পাল্প যার সাথে যুক্ত থাকে তার নাম হচ্ছে পালভিফার। ডান, ভেরি গুড, ডান। এটা দেখে কি মনে হইতেছে? এক নম্বর, খাদ্য, যেহেতু এই যে সেন্সরি রোম আছে, তাহলে খাদ্য তারা বাছাই করতে এরাও কিন্তু সাহায্য করতেছে, খাদ্যগুলোকে মুখের দিকে ঠেলে দিতে সাহায্য করতেছে। এখানে দাঁত আছে, নিজের দাঁত যদি ব্যবহার নাও করে, ঠেলে দিয়ে কে বলে তুমি একটু চিবাও, চিবাইতে সাহায্য করতেছে। করতেছে কিনা? খাদ্য হরণ করতে প্রতিরোধ করতেছে কিনা, খাদ্য যেন খসে পড়ে না যায়, প্রতিরোধ করতেছে কিনা? করতেছে। খুব সিম্পল। এইটার দিকে চলে আসতো, এই যে জিহ্বাটার দিকে চলে আসো। কার দিকে? জিহ্বার দিকে। তোমরা এখন চিন্তা করো যে এইটা ধরে নিলাম জিহ্বা, বাট কিন্তু জিহ্বা না, তাহলে বলো তো এটা কি? উপজিহ্বা। আমাদের জিহ্বা নিচ থেকে আসে, তাহলে এটা অঙ্কীয় তল থেকে আসে কিনা? ল্যাব্রা অঙ্কীয় তলে কি আছে? এই যে এ আছে, এর ওখান থেকে চলে আসে। দুই নম্বর কি? লালাতে মিশাইতে সাহায্য করতেছে না? করতেছে। জিহ্বার মতো যেহেতু ভাবলাম এটা মাংসল কিনা, মাংসল, কিন্তু এটা জিহ্বা না, তাহলে এটা স্বাদ নিতে সাহায্য করে না, রাইট? ওকে, ভেরি গুড। এটা পড়াবো না আমি। আর এটা যদি না পড়ানোর জন্য যদি ওরা বলে আপনার কাছে পড়বো না, ভেরি গুড। ভাই ঘাস ফড়িং এর কি বায়ুথলি আছে? ঘাস ফড়িং এর বায়ুথলি, বায়ুথলি থাকা জরুরি হচ্ছে যারা পানিতে থাকে। ঘাস ফড়িং কি পানিতে থাকে বলো তো? এই বলো, ঘাস ফড়িং কি পানিতে থাকে? যে পানিতে থাকে না তার আবার বায়ুথলি কেন দরকার? তোমাদের কি আমি পড়াইছি 1 নম্বর চ্যাপ্টারটা? 1 নম্বর যদি চ্যাপ্টারটা পড়াইতাম তাহলে আমি তোমাকে বলতাম, কিন্তু বলো তো মাছের 3টা শ্রেণী আছে না? প্রথমটা হচ্ছে কন্ড্রিকথিস, হাঙ্গর, অ্যাক্টিনোপটেরিজি, ধরো দেখো রুই মাছ, সার্কোপটেরিজি। তাহলে দেখো এখানে হচ্ছে বায়ুথলি এসে, তাহলে উন্নত নিচের দিকে, তাহলে সার্কোপটেরিজিরও বায়ুথলি থাকবে, থাকবে কি না? আবার দেখো হাঙ্গর, হাঙ্গরের কিন্তু বায়ুথলি নেই। তাহলে বলো তো হাঙ্গরের কি পানির উপরে ভাসে থাকতে কি সমস্যা হবে না? কিছুক্ষণ পর ডুবে যাবে না? হাঙ্গর যেহেতু সহজে ডুবে যায় এই কন্ড্রিকথিস, তাহলে কি করে জানো? হাঙ্গরের কিন্তু আবার লেজটা দেখবা হেটারো সার্কাল, লেজটা একদিকটা ছোট আর একদিকটা অনেক বড়। তো এর যেহেতু বায়ুথলি নাই, লেজটার নিচের দিকটা যেহেতু একটু বড়, তার পানিতে ওরা একটা থ্রাস্ট দেয়, যত বেশি থ্রাস্ট তত বেশি টর্ক, এবং তত দ্রুত সে কি করে উপরে উঠে আসতে পারে। তাহলে দেখো এর বায়ুথলি নাই, লেজটা ওই রকম। আর এর যেহেতু বায়ুথলি আছে, এরও যেহেতু বায়ুথলি আছে, এদের লেজগুলো কিন্তু ডিফারেন্ট। তো প্রিয় স্টুডেন্ট, বায়ুথলি কেন থাকতেছে তাদের? কারণ তারা পানিতে থাকতেছে। বায়ুথলির সাথে দেখো লেজের একটা সম্পর্ক আছে। তাহলে প্রত্যেকটা অঙ্গ কেন থাকে না থাকে এটা একটা লজিক আছে। তো 1 নম্বর চ্যাপ্টারটা আমি তোমাদের পড়াবো নাকি বলো যে পড়া হয়ে গেল? পড়তে চাও? বেশি জ্ঞানের গরিমা করা ঠিক না। কলেজে গিয়ে যখন স্যারের সামনে যাবে এরকম করে নামাই ফেলবা, টিচারদের থেকে বেশি কেউ জানে না। ভেরি গুড, আপনার ইউটিউবের ক্লাসগুলো করছি, খুব ভালো করছো। তুমি ক্লাস করছো মানে তুমি আগাই গেছো। প্রিয় স্টুডেন্ট, এবার আমরা বক্ষ দেখব। কি দেখব? বক্ষ। দেখো, বক্ষ পড়ার সময় আমি বলছিলাম না থোরাক্স মনে রাখো, উদর পড়ার সময় কি মনে রাখবা? পেট মনে রাখবা, অ্যাবডোমেন, রাইট? তাহলে আমরা আবার বক্ষ সম্পর্কে একটু জানাশোনা দেখব। দেখো, ঘাস ফড়িংয়ের যদি একটা অংশ আমরা ধরেই নেই যে এই অঞ্চলটা বক্ষ, তাই না? এই অঞ্চলটা উদর, ঠিক আছে?
তার এখান থেকে কিন্তু মেডিকেলে প্রশ্ন আসছিল, এই জন্য কিন্তু আমি সবগুলো জিনিস বোঝাই দিচ্ছি, কারণ এই জিনিসগুলো যদি আমি না দেখে দেখে বোঝাই দিই তাহলে অনেক টপিক মিস হয়ে যাইতো। তাহলে দেখো, এটা মাথা না ঘাস ফড়িংয়ের? এটা মাথা না? তাহলে বলো তো মস্তকের পেছনে থাকবে কিনা? মাংসল হবে কিনা? মাংসল হলে কি একটু কি হয়, ফ্লেক্সিবল হয়, ফ্লেক্সিবল একটু নরম সরম হয়। ভেরি গুড। দেন সরু কিনা? আমরা জানি ঘাস ফড়িং সরু বা ব্যালনের মতো সরু, নমনীয় গ্রীবার সাহায্যে যুক্ত থাকে। এই যে গ্রীবাটা এখানে মাথার সাথে বক্ষ যদি যুক্ত থাকে তাহলে এই গ্রীবার সাথে যুক্ত থাকে, এটা তো আমরা জানি, এটা খুব কমন একটা বিষয়। নমনীয় বলতে বোঝাচ্ছে ফ্লেক্সিবল, নমনীয় বলতে এই জয়েন্টটা নড়াচড়া করতে পারে, ঠিক আছে? তাহলে নমনীয় গ্রীবা সাহায্যে যুক্ত থাকে মাথার সাথে। এবার বলো, ঘাস ফড়িংয়ের বক্ষ অঞ্চলে 3টা অঞ্চল আছে, এখন যদি আমি 3 ভাগে ভাগ করি তুমি আনসার করতে পারবা কিনা? প্রথম অঞ্চলটার নাম আমি এবার দিই, এইটার নাম হচ্ছে অগ্রবক্ষ, মাঝখানেরটার নাম হচ্ছে মধ্যবক্ষ, এবং বক্ষের শেষের দিকটার নাম হচ্ছে পশ্চাৎ বক্ষ। তাহলে আমরা 3টা অঞ্চল পাইলাম কিনা? পাইছি। এবার তোমাকে এখানে একটা দারুণ কনসেপ্ট আমি শেখাবো, সেটা হলো দেখো, অগ্রবক্ষ, অগ্র মানে প্রো আর বক্ষ মানে থোরাক্স, মধ্যবক্ষ, মধ্য মানে হচ্ছে মেজো বা মিডল, মধ্যবক্ষ, থোরাক্স মানে বক্ষ, পশ্চাৎ মানে হচ্ছে মেটা, মেটা মানে কি জানো? চেঞ্জ, আগে যা ছিল চেঞ্জ। তাহলে আগে হচ্ছে অগ্র হলে, মেটা বা চেঞ্জ হলে আমরা পেছনেই যাচ্ছি, তাই না? তাহলে মেটা বলতে অ্যাকচুয়ালি পশ্চাৎ বোঝায়। তাহলে আমরা 3 ভাগে ভাগ করলাম। এরপর দেখো, প্রত্যেক অংশের পৃষ্ঠদেশ টারগাম এবং অঙ্কীয় দেশ স্টারনাম। আমি একটু বলি, এই জায়গাটার নাম কি? অঙ্কীয় অঞ্চল না সুবি ভাই? অঙ্কীয় মানে কি বলেন তো? ভেন্ট্রাল। আবার বলেন তো, এই অঙ্কীয় দেশে মানে কি চেস্ট থাকে না? বক, মানুষের কি বুক না? নিচের দিকে কি মানুষের বুক? এই চেস্টের আরেকটা নাম হচ্ছে স্টারনাম। স্টারনাম শব্দের অর্থ চেস্ট, এই যে আমাদের এখানে হাড্ডি আছে চেস্টে, তার নাম স্টারনাম। তাহলে বলো তো, নিচের দিকটাই কি স্টারনাম না? তাহলে উপরের দিকটা কি? পিঠ না? পৃষ্ঠীয়, পৃষ্ঠীয় বাংলা আর একটা হতে পারে কি? পিঠ। তুমি কি জানো পিঠের আরেকটা নাম হচ্ছে টারগাম? এই টারগাম মানে হচ্ছে পিঠ। তাহলে আজকে জেনে রাখো, স্টারনাম মানে হচ্ছে বুক, টারগাম মানে হচ্ছে পিঠ। বুকের আরেকটা নাম হচ্ছে ভেন্ট্রাল বা অঙ্কীয়, পিঠের আরেকটা নাম হচ্ছে ডরসাল বা পৃষ্ঠীয়। এই বলো তোমরা কি এই পর্যন্ত বুঝছো কিনা? ফেসবুকের বাসীর কি অবস্থা? ও মাই গড, ফেসবুক বাসী এতজন ক্লাস করছে আজকে। আমরা কোন গ্রুপে ক্লাস নিতেছি সুই ভাই? ঠিকঠাক গ্রুপে? আচ্ছা, তো আমরা কিন্তু এটা সবটা বুঝে ফেলছি। আচ্ছা এখন বলো তো, এই যে লাস্টে একটা কথা আছে প্লিউরন বলে একটা কথা আছে, এই প্লিউরন তোমাকে এখন আমি একটু বোঝাবো, কারণ এগুলো একবারই পড়বা জীবনে, পরবর্তীতে শুধু রিভিশন দিবা, 10 মিনিটের মধ্যে সব শেষ করবা। বলো তো, আমার টি শার্টটা তৈরি করতে কি সামনে একটা অঞ্চল দিতে হয়েছে না? পিঠের দিকে আলাদা একটা পার্ট দিছে না? দেওয়ার পর মাঝখানে সেলাই করছে না? সেলাই করছে কিনা? তাহলে এই যে সেলাইয়ের যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে প্লিউরন। বুঝতে পারছো? এই অংশটার নাম হচ্ছে প্লিউরন। তাহলে তার স্টারনাম, টারগাম, এই অংশটাকে বলা হচ্ছে প্লিউরন। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি জানো আমাদের ফুসফুস থাকে না এখানে? আমাদের এখানে ফুসফুস থাকে না? ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা না? তোমরা কি জানো প্লুরার ভেতরে যদি পানি জমে, এই যে এই পাশে প্লুরাতে যায়, এই পাশেই কি করে? সুই ঢোকায় দেয়, দিয়ে এখানে যায়। তাহলে এবার তোমরা আমাকে বলো যে প্লুরায় যেহেতু এই পাশে যাচ্ছে, তাহলে এই অঞ্চলটার নাম আমরা প্লিউরার নাম দিয়ে দিই। তাহলে টারগাম, সামনেরটা সহজ, স্টারনাম, টারগাম, আমরা এই পাশে যেহেতু প্লুরায় যাই বা ফুসফুসে যাই, এই জন্য এই জায়গার নাম হচ্ছে প্লিউরন। মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। এবং স্টিল আমরা কোথায় আছি? বক্ষের মধ্যে আছি। ওকে? আচ্ছা, সবগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, এই অঞ্চলটা, এই অঞ্চলটা, এই অঞ্চলটা কিউটিকল দ্বারা, পর্দা দ্বারা যুক্ত থাকে। এখন শেষ, এখন আমরা এইটুকু একটু দেখি। অগ্রবক্ষের টারগাম অংশটি বেশ বড়, চওড়া, পেছনে ও পাশে প্রসারিত। আচ্ছা, এগুলো মনে রাখার দরকার নেই, তারপরে বলি। দেখো, আমাদের বুক অপেক্ষা কি
এই অঞ্চলের পিঠটা কি অনেক বড় না সুই ভাই? ওইটাই বলছে যে টারগাম অঞ্চলটা অনেক বেশি চওড়া, অনেক বেশি বড়। সিম্পল। এই জায়গাকে বলে প্রোনেটাম। তাহলে বলেন তো এই জায়গার নাম কি? প্রোনেটাম। ওকে, আচ্ছা প্রোনেটাম আমরা পড়লাম, একটু পরে আমি তোমাদের গুলো বোঝাবো। বক্ষ অঞ্চলে শ্বাসরন্ধ্র আছে, ডানা আছে এবং পা আছে। ডানা এবং পা যখন পড়বো তখন আমরা এটা ক্লিয়ার হবো, কারণ আমরা এখন একটা ব্রেকে যাবো। আমি একটু বলি, এই অঞ্চল থেকে কি ডানা তৈরি হবে না? বলো তো, এই অঞ্চল থেকে কি পা আসবে না? পা আসলো কি না? বক্ষ। পেট থেকে কি আর পা বের হয়? হয় না। তাহলে বলো তো, বক্ষ অঞ্চলে ডানা আছে, বক্ষ অঞ্চলে পা আছে, বক্ষ অঞ্চলে এইগুলোতে কিন্তু ছিদ্র আছে শ্বাস নেওয়ার জন্য। উদরেও আছে, পেটের দিকেও আছে, বাট শ্বাসরন্ধ্রগুলো এদিকেও আছে, পেটের দিকেও আছে। আমরা একটু পরে আবার পড়বো। সো আমরা ছোটো একটা এখন ব্রেক নিব, ব্রেকের পরে আমরা এই যে নিচেরটুকু পড়বো। এখন এই সুযোগে তোমরা যে কাজটা করবা সেটা হলো যে দ্রুত ড্রয়িং করো তো, তোমাদের হোমওয়ার্ক এখনই। কারণ আমি ফেসবুক কমেন্ট বক্সের মধ্যে তোমাদের ড্রয়িংগুলো দেখবো, না হলে যে এখানে যারা, এখানে কি ফটো আপলোড করা যায় ওয়েব অ্যাপে? আমি কিন্তু ব্রেকের পরে এসে দেখবো। সো তোমাদের আমি কয় মিনিট ব্রেক দেবো সুবি ভাই? 10 মিনিট। লাইক কাজ করে এখানে লিখে দিই। আমি কিন্তু ব্রেকের পর তোমাদের আর্ট দেখবো, যা যেমনে পারো আর্ট লেখো, সাবমিট করবা কমেন্ট বক্সে। ব্রেক 12 মিনিটস। আজকে কিন্তু আমরা এই কঠিন অংশটা পড়ে যে কোনোভাবে শেষ করবো, কারণ এরপরে শুধু কনসেপ্ট আর কনসেপ্ট। দেখা হবে হচ্ছে 8টা 42-এ। ওকে, 8টা 42-এ দেখা হবে।
কি অবস্থা তোমাদের? দেখি কারা কারা ছবি পোস্ট করেছো। ছবি পোস্ট করেছো, কই কমেন্টে কি দেওয়া যায় না নাকি? তোমরা কি এটা করছো, করতে পারছো? ভেরি গুড। তাহলে এক কাজ করো, ক্লাস শেষে গ্রুপের মধ্যে পোস্ট করবা। ওকে, ক্লাস শেষে গ্রুপের মধ্যে পোস্ট করবা। সবাই আসো, আমরা বাকি ক্লাসটা শেষ করি। ওকে, এখান থেকে প্রশ্ন আসছিল হচ্ছে ডানা থেকে। আমি একটু বলি, শ্বাসরন্ধ্র নিয়ে আমরা যেহেতু পরে পড়বো, আপাতত এইটা হচ্ছে পড়ার দরকার নেই। তারপরে তোমরা একটু রিডিং পড়ার সময় এটা দেখে নিও। হ্যাঁ, এইটা আমরা পরে পড়বো যথাসময়ে। শ্বসনতন্ত্র বা ট্রাকিয়াল তন্ত্র যখন পড়বো তখন আমরা এটা পাবো, পড়ে নিবা কিন্তু এখনই। আচ্ছা, ডানাটা আমরা পরে পড়বো না, সো ডানাটা আমরা এখনই কভার করে ফেলবো। দেখো, এতে দুই ধরনের ডানা থাকে। কয় ধরনের? দুই ধরনের। কোথায় থাকে? বললামই তো, ডানা পা দুইটাই বক্ষ অঞ্চলে থাকে, রাইট? তাহলে দেখো, মধ্য এবং পশ্চাৎ বক্ষের পিঠের দিকে ডানা তো পিঠের দিকে থাকবে, তাই না? কোথায় বলো তো? এই যে টারগাম আর এই যে প্লিউরন, মাঝখান থেকে ডানাগুলো বের হবে। আবার বলো, পিঠের দিকে থাকবে ডানা। স্টারনাম প্লিউরনের মাঝখানে না, প্লিউরন এবং টারগামের মাঝখান থেকে ডানা বের হবে পিঠের দিকে। ঠিক আছে? এক জোড়া করে দুই জোড়া ডানা থাকে, মোট দুই জোড়া। এবং ডানাগুলো পাতলা, এবং ডানাগুলো হচ্ছে একটু ফ্লেক্সিবিলিটির জন্য কিন্তু কাইটিন না, কিউটিকল দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? মোমের মতো যে কিউটিকল, কিউটিকল দ্বারা তৈরি। একটু দেখো, ডানাগুলো প্রথম অবস্থায় দ্বিস্তর থলির মতো থাকে। মানে এটা যদি একটা ঘাস ফড়িং হয়, এটা যদি বক্ষ অঞ্চল হয়, তাহলে থলির মতো থাকে। ওকে, তারপর এগুলো পূর্ণাঙ্গ ডানায় পরিণত হয়, পূর্ণাঙ্গ ডানায় পরিণত হয়। ঠিক আছে? প্রথম থলির মতো, তারপর এগুলো এনলার্জ হয়, পূর্ণাঙ্গ ডানায় পরিণত হয়। এখন দেখো, ডানার মধ্যে কিন্তু ছোট ছোট নালীর মতো থাকে, কারণ এই নালীগুলোর মাধ্যমে কিন্তু রক্তনালী পুরো ডানার যে কোষগুলো আছে সেগুলোতে পুষ্টি নিয়ে যায়। সিম্পল। আমাদের পায়ে রক্তনালী থাকে, হাতে রক্তনালী থাকে, এদের ডানাতে রক্তনালী থাকবে, সিম্পল হিসাব। এখন দুই জোড়া যে ডানা আছে, এটার কিন্তু দুই ধরনের কাজ। আমি একটু বলি তোমাকে। যেটা মধ্যবক্ষে থাকে, আমি একটু পরে দেখাচ্ছি। দেখো, মেজোথোরাক্স যেটা মধ্যবক্ষে থাকে, এগুলো বেশ শক্ত, ছোট, সরু। তাহলে বলো তো, এইটার কথা বলছে না? সরু দানাটা, শুরু হওয়ার কারণে এটা কি হয়? ছোট হয় এবং শক্ত হয়। আর এই ডানাতে তারা উঠতে পারবে না। তাহলে ওড়ার ডানা কোনটা? এইটা। ঠিক আছে, এটা হচ্ছে ওড়ার ডানা। তাহলে ব্যাপার হইতেছে, এদের যদি আমরা একটা ছবি অ্যাড করি, একটু দেখো, একটা ছবি অ্যাড করলাম। এটা হচ্ছে মাথা, এই যে এখানে। তাহলে আমরা যদি 3 ভাগ করি, 1 2 3, এখানে ডানা দিলে কি একটু ব্যালেন্সের সমস্যা হবে না? ফিজিক্স অনুযায়ী কি না উঠতে পারবে সে? উঠতে একটু অসুবিধা হবে। তো বেটার হলো এই যে মধ্যবক্ষ থেকে ডানা বের হবে, এই পাশে একটা, ওই পাশে একটা, এই যে সরু সরু ডানা বের হবে। এরপর দেখো, বাকি যে এক জোড়া ডানা আছে, আমি একটু দেখাচ্ছি। পশ্চাৎ বক্ষে বা পেছন থেকে, এই যে দেখো, এখান থেকে ডানা বের হয়, এগুলো বেসিক্যালি উঠতে সাহায্য করে। ঠিক আছে? তাহলে বলো তো, কে কাকে ঢেকে রাখবে? যে সামনে আছে সে উপরেরটাকে ঢেকে রাখবে, তো এগুলোকে সেফটি দিবে, রাইট? তাহলে কিছু, তো তোমাদের দেখো, তোমরা যেহেতু ভাবলা যে ডানাগুলো মাঝখানে থাকলে ব্যালেন্সের সুবিধা, তাহলে এইটাতে থাকতেছে না। বক্ষ যেহেতু 3 ভাগে ভাগ করে, তাহলে এখানে ডানা থাকবে এক জোড়া, এখানে থাকবে ডানা এক জোড়া, পিঠের দিকে থাকবে। তাহলে প্লিউরন এবং টারগাম এর মাঝখান থেকে এরা বের হবে। সামনেরটা পেছনেরটাকে ঢেকে রাখবে। তাহলে সামনেরটা উঠতে সাহায্য করে না, ওটা বরং ঢেকে রাখে, পেছনেরটা উঠতে সাহায্য করে। ঠিক আছে? তো এই ডানাগুলোর তখন কিন্তু আলাদা নাম হয়। এটা কিন্তু এডমিশনে আসছিল। আমি একটু বলি, দেখো, সামনের দুইটার নাম হচ্ছে এলিট্রা এবং এলিট্রা বা ট্যাগমিনা। মনে রাখবা, ট্যাগমিনা শব্দের অর্থ ট্যাগ মেয়ার। ট্যাগ মেয়ার মানে হচ্ছে কাভার। তাহলে সামনেরটার নামই তো তাহলে কাভার বা ট্যাগমিনা হবে, হবে না?
বা এলিট্রা হবে। ট্যাগমিনা মানে হচ্ছে কাভার, তাহলে সামনেরটা কাভার হবে। তাহলে পেছনের যে ডানাটা দেখতেছো এটাই অ্যাকচুয়ালি উড়তে সাহায্য করে। তাহলে পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে ট্যাগমিনা কি, তোমরা বলবা ঘাস ফড়িংয়ের ডানা। কোনটা ডানা? ট্যাগ মেয়ার মানে যেহেতু কাভার করে রাখা, তাহলে সামনের ডানাটা। তাহলে সামনের ডানাটা কি হবে? যদি উড়তে সাহায্য করে না তাহলে সরু শক্ত হবে, পেছনের ডানাটা পাতলা এবং ফ্লেক্সিবল হবে। তো প্রিয় স্টুডেন্ট, পরের প্রশ্নটা যদি হতে পারে যে এদের অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ কোথা থেকে কোন ডানা আসে, তোমরা বলো অগ্রবক্ষ নাই, মধ্যবক্ষ থেকে আসে, পশ্চাৎবক্ষ থেকে আসে। অগ্রবক্ষেরটা যেহেতু, মধ্যবক্ষেরটা যেহেতু সামনে, তাহলে ওটা পেছনেরটাকে কাভার করে রাখে। এইটার নামই হচ্ছে এলিট্রা বা ট্যাগমিনা। ওকে, আর কিছু আছে এখানে? নাই। তাহলে এবার আমরা পায়ে চলে আসি। কোথায় চলে আসবো? পায়ে। এই যে দেখো, বক্ষের প্রত্যেক অংশে এক জোড়া করে মোট 3 জোড়া পা থাকে। তাহলে বলো তো, এটা যদি ঘাস ফড়িং হয়, এইটা যদি বক্ষ অঞ্চল হয়, তাহলে বলো তো 1 2, এটা এ, এটা বি, এটা সি। বলো তো ডান পা থাকবে কোন কোনটাতে? বলো তো, বলো তো। ডানা থাকবে বিতে এবং সিতে, পা থাকবে এ বি সিতে। তাহলে পা 3 জোড়া, ডানা 2 জোড়া, ঠিক না? বিতে যে ডানাটা থাকে সেটা সরু শক্ত, ডানা কিন্তু কিউটিকল দ্বারা তৈরি। এটা এলিট্রা বা ট্যাগমিনা কাভার করে রাখে। তাহলে পেছনের যেটা পশ্চাৎবক্ষের যে ডানাটা, ওটা উঠতে সাহায্য করে, পাতলা চওড়া। পা থাকে এখানে, এই যে পা দিলাম আমি পা। এখন এই যে দেখো, এই যে একটা বিশাল পায়ের এখানে ছবি দিছে। এখন পায়ের ছবিটা তোমাকে জানতে হবে। দেখো, দিস ইজ কগজা। তাহলে ক খ গ ঘ হিসাবে যদি আমরা শুরু করি, তাহলে ক দিয়ে আমরা শুরু করলাম প্রথম প্রশ্নটা। বলতো পায়ের প্রথম অংশটার নাম কি? কগজা। এই কগজার মাধ্যমে কি দেহের সাথে যুক্ত থাকতেছে না? তাহলে দেখো 3 কোণা না, এটা দেখো তো 3 কোণা না, স্পষ্ট 3 কোণা। তাহলে ছবি দেখলে অনেক পড়া আমাদের হয়ে যায়, ছবির সাথে মিলিয়ে মিলিয়ে আমরা পড়বো। এর পরের যেটা, দ্যাট ইজ কল্ড ট্রোকেন্টর। ট্রোকেন্টর কিন্তু এই জায়গায় থাকে, এই যে এখানে ত্রিকোণাকার, এটাও ত্রিকোণাকার। ওকে, এখানে ট্রোকেন্টর থাকে। প্রিয় স্টুডেন্ট, ট্রো ক্যান্টর শব্দের অর্থ হলো টু রান, টু রান। তাহলে বলো তো, দৌড়ানোর জন্য এই অঞ্চলটা ব্যবহার করা হয় না? দৌড়াইতে কি ওই অঞ্চলটার একটা রোল আছে না? ট্রো ক্যান্টর, টু রান। তাহলে বলো তো, দৌড়াইতে কি পেশি ব্যবহার করে না এরা? পায়ের পেশি। তাহলে বলো তো, এদের পায়ে যে পেশিগুলো আছে, তাহলে কার সাথে যুক্ত থাকে? কবজার সাথে নাকি টু রান বা ট্রো ক্যান্টরের সাথে? তাহলে পেশিগুলা ট্রো ক্যান্টরের সাথে যুক্ত থাকবে, ফলে তারা দৌড়াইতে পারবে। ট্রো ক্যান্টর মানে হচ্ছে টু রান। তাহলে দেখো, প্রথম বর্ণ ক দিয়ে শুরু করলাম আমরা, কগজা, ট্রো ক্যান্টর, দুইটা দেখতে ত্রিকোণাকার। ট্রো ক্যান্টর যেহেতু এটা টু রান, তাহলে দেখো নিচে যে যত পেশি দেখতেছো, এই পেশিগুলো কিন্তু এখান থেকে আসছে, পেশির মাথাগুলো ওখানে লাগানো আছে। ঠিক আছে, এটা ক্ষুদ্র, এটা বড়, এটা ক্ষুদ্র। পরে লম্বা এবং নলাকার, লম্বা এবং নলের মতো এবং দৃঢ়, ফিমার, মানুষের মতো। দেখো, দিস ইজ ফিমার, মানুষের পর, ফিমারের পর থাকে টিবিয়া। দেখো, ফিমারটা একটু চওড়া, টিবিয়াটা একটু সরু। ঠিক আছে, এবং সবার শেষে দেখো টারসাস থাকে, টারসাস থাকে। তো মানুষের ক্ষেত্রে যে টারসাল থাকে, এদের যে টারসাস থাকে, একই কথা। বুঝতে পারছো? একই কথা, টারসাল এবং টারসাস একই কথা। তাহলে পরীক্ষায় যদি আমি প্রশ্ন দিই, এ বি সি ডি, এ বি সি ডি, বলো তো ট্রোক্যান্টর, এটা কিন্তু মানুষেরও থাকে, বুঝছো? এটা কিন্তু গ্রাসহোফার প্লাস হিউম্যান দুই দলের ক্ষেত্রে থাকে। কগজা, এটা শুধু গ্রাসহোফারের ক্ষেত্রে থাকে। ফিমার, এটা এটা কিন্তু গ্রাসহোফার হিউম্যান দুই দলের ক্ষেত্রে থাকে। এখানে যদি আমি দিই ফিবুলা, তোমরা আমাকে বলো তো এখানে কোনটা আছে যেটা গ্রাসহোফারের নাই, ঘাস ফড়িং এর নাই? নিচের কোন অংশটি ঘাস ফড়িং এর পায়ের অংশ নয়? আনসার কি? ডি, দ্যাট ইজ ফিবুলা। রাইট, মানুষের কিন্তু ফিবুলা আছে। আচ্ছা, তো যাই না হোক না কেন, বলো তো, যে কোনো পার্ট পার্ট, ছোট 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 জিনিসগুলাকে আমরা কি মিয়ার বলি না? মিয়ার বলি না? মিয়ার মানে কিন্তু পার্ট। কই গেলা?
এখানে তো থাকার কথা। তোমরা কি জানো মিয়ার মানে হচ্ছে পার্ট। ওকে, মিয়ার মানে পার্ট। তাহলে বলো তো এইটা যদি টারসাস হয় তাহলে টারসাসের এই ছোট ছোট পার্টগুলোকে আমরা কি বলবো? টারসাসের পার্ট বা টার্সো মিয়ার, রাইট? তাহলে বইয়ের মধ্যে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো লিখে রাখবা, তাহলে যখন রিভিশন দিবা তখন কাজে দিবে। টারসাসের পার্টগুলোকে বলা হয় টার্সোমিয়ার। তাহলে দেখো প্রথম টার্সোমিয়ারের প্রান্তে নখর আছে, নখর দুটির মাঝে পাল ভিলাস থাকে। পাল ভিলাস কথাটা আসলে সঠিক না, পাল ভিনাস বলে। আসঞ্জন প্যাড থাকে। বলতো অ্যাডহেশন নাকি কোহেশন? আসঞ্জন মানে কি? ফিজিক্স যারা পড়ছো বলো তো, তোমাদের অ্যাডহেসিভ ফোর্স আছে, কোহেসিভ ফোর্স আছে, আছে না? আসঞ্জন মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে বলো, তারপর আমি ব্যাখ্যা করতেছি। তাহলে আমি একটু গুগল করি যে আসঞ্জন অ্যাডহেশন না কোহেশনকে বলে। বিভিন্ন পদার্থের অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে আসঞ্জন বলে। একটি কাচের গ্লাসে যদি কিছু পানি নেওয়া হয় তাহলে পানির অণুর দুটি অণুর মধ্যে বা কাচের দুটি অণুর মধ্যে আকর্ষণ বল, সেটি হচ্ছে সংশক্তি বল। আর একটি পানির অণু কাচের অণুর মধ্যে বলা হচ্ছে আকর্ষণ বল হচ্ছে আসঞ্জন। এই যে দেখো পাইছি আমরা। ওকে, ফিজিক্সটা পড়াই দিই। এর সাথে এই অণুর যে কানেকশন রয়েছে নিজেদের মধ্যে, যেটা এটা হচ্ছে সংশক্তি, নিজেদের মধ্যে আকর্ষণ সংশক্তি বল। এটা যে পানি হয়, ওকে, পানি এবং এই কাচের, এটা কাচের অণু, এটা হচ্ছে পানির অণু, দুইজনের মধ্যে যে কানেকশন দ্যাট ইজ কল্ড আসঞ্জন। মনে থাকবে? নিজেদের সঙ্গে যারা আছে, দুইটা কাচের অণুর মধ্যে কানেকশন বল কিংবা দুইটা পানির অণুর মধ্যে যে আকর্ষণ বল দ্যাট ইজ কল্ড সংশক্তি বল। কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের অণুর মধ্যে, পানির অণুর সাথে কাচের অণু, দ্যাট ইজ কল্ড আসঞ্জন বল। তাহলে বলো তো আমাকে, এর নিচে কোনো প্যাড যদি থাকে, এটা কি মাটির, ধরা যাক মাটিতে হাঁটতেছে, তাহলে মাটির অণু এবং তার অণুর মধ্যে কি আকর্ষণ না? মাটির অণু এবং তার অণুর মধ্যে আকর্ষণ না? তাহলে ভিন্ন ভিন্ন অণুর মধ্যে আকর্ষণ যদি হয় দ্যাট ইজ কল্ড আসঞ্জন বল না? তাহলে বলতো এখানে যে প্যাডটা থাকবে এই প্যাডটার নাম আমরা কি আসঞ্জন প্যাড বলতে পারি কিনা? ভিন্ন ভিন্ন অণুর মধ্যে, নিজের শরীরের অণু এবং মাটির অণু বা কোনো একটা কাঠের বা দেয়ালের অণুর মধ্যে আকর্ষণ, রাইট? তাহলে সংশক্তি এবং আসঞ্জন দুইটা একটু পড়বা তোমরা। ওকে, তাহলে প্রিয় স্টুডেন্ট বলি, আমি আরেকবার বলি, পাল ভিনাস, এই যে পাল ভিলাস বলছে এখানে, পাল ভিলাস বলতে এই সফট পার্টটা আর কি, এই যে সফট নরম পার্ট, একটু উঁচু উঁচু পার্ট যেটা বিড়ালের পায়ের নিচে থাকে, এই জন্য বিড়াল যদি লাভ দেয় তাহলে এগুলো কি শক অ্যাবজর্ব করে না? তাহলে ঘাস ফড়িং যদি কোথাও লাভ দেয় তাহলে এই যে প্যাডগুলা একটু কি শকটা অ্যাবজর্ব করবে না? ব্যথাটা একটু কম হবে না? লাভ দিতে একটু সুবিধা হবে না? তাহলে এইটাই হচ্ছে কিপ্যাড, কিপ্যাড বলা, এটাকে পালভিনাস বলা হয়। ঠিক আছে, পালভিনাস। তোমরা দেখবা যে গাছের যে বোটা আছে না, পাতা, এই যেটা গাছ যদি হয়, এই যে এই জায়গায় একটু একটু পুরু না বোটাটা, বোটাটা এই যে পুরু না, তাহলে একটু যে পুরু, একটু যে উঁচু যে জিনিসটা দ্যাট ইজ কল পালভিনাস, এটা মাথায় রাখবা। এইটাই পালভিনাস, একটু পুরু জায়গাটা। তাহলে এর পায়ের নিচে যদি কোনো কিছু প্যাড থাকে তাহলে এটাও তো পুরু, তাহলে এটাও পালভিনাস বলা যেতে পারে কিনা? পারে। এইটার সাথে যেহেতু মাটি বা কাঠের আকর্ষণ থাকে, ডেফিনেটলি দিস ইজ আসঞ্জন প্যাড। ঠিক আছে, ভিন্ন ভিন্ন অণুর মধ্যে আকর্ষণ বল। তো প্রিয় স্টুডেন্ট, আমি যখন তোমাদের প্রথম দিকে পড়াচ্ছিলাম আমি তোমাদের কিন্তু বলছি এদের কিন্তু 3 জোড়া পা থাকে, তার মধ্যে 1 জোড়া পা আছে। পেশি দেখে কি মনে হইতেছে এই পাটায় তাদের কি লাভ দিতে সাহায্য করে না? দূরের পথ লাভ দিতে, দেখো লাফিয়ে দূরের পথ অতিক্রম করতে সাহায্য করে না? এই জন্য এই পাটার নাম কি লাফিয়ে পা বা স্যালটাটোরিয়াল লেগ না? বলো তো। আর এই যে নিচে যে কাঁটাগুলো থাকে, নখরগুলো থাকে, এগুলোর জন্য কোনো কিছু আটকে থাকতে সাহায্য করে না? তোমরা কি বুঝছো বলো তো? পা নিয়ে যদি এখন তোমাদের কেউ পড়ায়, এখানে কি অতিরিক্ত পড়ানোর কোনো সুযোগ আছে? কনসেপ্ট জানো, শব্দের মিনিং জানো, কি থাকে কি থাকে না জানো, কেন থাকে কেন থাকে না এটাও জানো। বলো ডান কিনা পড়া এখানে? ইয়েস। এখন আমরা আজকের ক্লাসের কিন্তু শেষ টপিক এখন আসতেছে।
এই যে উদরটা পড়ে নিবা, তোমরা নিজেরাই পড়তে পারবা, সহজ। যে টিম্পেনাম কি পড়তে পারবা না? আমাদের যখন টিম্পেনিক মেমব্রেন থাকে, তাহলে এদেরও কিন্তু টিম্পেনিক মেমব্রেনও থাকে, থলিও থাকে কানে শ্রবণের জন্য। থলিটার একটা নাম আর পর্দাটার আর একটা নাম। শ্বাসরন্ধ্র, এদের দেহের মধ্যে এরকম ছিদ্র থাকে, ছিদ্রগুলোকে বলা শ্বাসরন্ধ্র, কারণ এগুলোতে তারা শ্বাস নেয়, বাতাস ঢোকায় কিংবা বাতাস বের করে। তো এটা তোমরা রিডিং পড়ে নিবা। এরপর দেখো পায়ু এবং বহিঃজনন অঙ্গের কথা, বিভিন্ন কথা এখানে বলছে। তাহলে আমি যে পার্থক্যটা যদি পড়াই, তাইলে তোমাদের কিন্তু পড়া শেষ। এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, তাহলে তোমরা এটা পড়ার চেষ্টা করো। তাহলে আজকে আমাদের পড়া এখানে শেষ হয়ে যাবে। আকার আকৃতি সম্পর্কে একটু দেখি। পুরুষ ঘাসফড়িং, একই বয়সের মধ্যে যদি তুলনা করি, তাহলে পুরুষ ঘাসফড়িং আকারে ছোট স্ত্রী অপেক্ষা। প্রশ্ন কেন ছোট? কারণ পুরুষ ঘাসফড়িং ডিম ধারণ করে না। পুরুষ ঘাসফড়িং ডিমকে বা বাচ্চাকে পুষ্টি দেওয়ার জন্য অনেক বেশি পুষ্টি নিজের শরীরে ধারণ করে না। হেরা তো শুধু কি করে, যৌন সঙ্গম করে, শুক্রাণু দেয়, দেন তারা তাদের লাইফ সাইকেল কমপ্লিট করে, মারা যায় কিংবা বেঁচে থাকে। বেশিরভাগ সময় কিন্তু মারা যায়। ঠিক আছে, তাহলে স্ত্রীগুলো সবসময় বড় হবে। দুইটা কৃমি যদির কথা আমরা আলোচনা করি, কারণ নেমাটোডা যখন তোমরা পড়বা দেখবা এদের মধ্যে যৌন দ্বিরূপতা পাওয়া যায়। যৌন দ্বিরূপতা মানে হচ্ছে পুরুষ এবং স্ত্রীর দুইটা আলাদা আলাদা রূপ থাকে। স্ত্রীগুলো একটু আকারে বড় হয় কারণ তাদের ডিম ধারণ করতে হয়। ঠিক না? ওকে, ভেরি গুড। সো আমরা আকার নিয়ে একটা তুলনা পাইলাম। এরপর আমরা উদরে চলে আসি। দেখো এদের উদর গোলাকার এবং লম্বাটে, কিন্তু এদের উদরটা প্রশস্ত থাকে, চওড়া থাকে। তোমরা যখন মানুষ পড়বা, ডাক্তার যখন হবা, তখন দেখবা যে হিপটা আছে না, কোমর, মেয়েদের কিন্তু কোমরটা একটু চওড়া। কারণ কি, তারা বাচ্চা এখানে ধারণ করে। বাচ্চা ধারণ করার জন্য তাদের কিন্তু কোমরটা চওড়া। লাইক দ্যাট এরা যেহেতু ডিম ধারণ করে, এই জন্য দেখো উদর বা পেট বা এই অঞ্চলটা একটু প্রশস্ত। ওকে, তাহলে শব্দগুলো একটু দেখবা। প্রান্ত ভাগটা হচ্ছে সুচালো, একটু প্রশস্ত, প্রান্ত শেষের দিকটা একটু সুচালো। পা আকারে ছোট, যেহেতু পুরুষ পাও ছোট, স্ত্রীরা আকারে বড়, পাও বড়। পাখনা দেখো, এরা যদি আকারে ছোট হয়, তাহলে ডানাগুলা কি মনে হবে না যে পা পার হয়ে চলে গেছে? হবে কি না? তোমরা রাস্তাঘাটে দেখবা যে কিছু কিছু পোলা একবার লুঙ্গি টাকনুর নিচে এবার মাটিতে এবার গড়ায় গড়া যাইতেছে, মনে হইতেছে যেন ওরা পরিচ্ছন্ন মন্ত্রী। তাহলে ওই পুরুষের কথা মনে রাখবা যে পুরুষের ক্ষেত্রে লুঙ্গি যেমন পায়ের নিচে করে মাটিতে গড়াগড়ি খায়, লাইক দ্যাট। ওকে, আচ্ছা, এবার স্টার নামের কথা ভাবি। এগুলো পড়াইতে ইচ্ছা করতেছে না, তারপর বলি। নবম খণ্ডকের স্টার নাম। আচ্ছা, স্টার নাম বলতে সামনের দিকটা, হ্যাঁ, ভেরি গুড। সাবজেনিটাল প্লেট, দেখো জেনিটাল অঙ্গগুলো কিন্তু নিচের দিকে থাকে। তাহলে প্রথম খণ্ড, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে যদি আমরা দেখি খণ্ড, মানে উদরের দিকে, উদর, হ্যাঁ, পেটের দিকে, তাহলে নবম খণ্ডের এখানে একটা সাবজেনিটাল প্লেট থাকে। প্লেট মানে পাতলা জিনিস। তাহলে জেনিটাল অঙ্গগুলো বা যৌন অঙ্গগুলো এখানে থাকে, এখানে একটা সাবজেনিটাল প্লেট থাকে। যৌন অঙ্গগুলোর নিচে, এই জন্য সাব, যৌন অঙ্গগুলোর নিচে থাকে এই জন্য সাবজেনিটাল প্লেট বা পাতলা, এই জন্য প্লেট। ঠিক আছে, আচ্ছা। এরা করে কি, জনন চিত্রের আবরণ হিসেবে ঢাকা থাকে। প্লেট দেখে বোঝা যাচ্ছে যে এরা ঢেকে রাখে। আর এদের ক্ষেত্রে দেখো, নবম খণ্ডকের ক্ষেত্রে স্টারনামটা পরিণত হয়ে রূপান্তরিত অভিপোজিটর হয়। হোয়াট ইজ অভিপোজিটর? অভি মানে কি বলতো? ওভাম। পজিটর মানে হচ্ছে ধারক বা পজিশন নেয় যেখানে। পজিটর, পজিটর মানে হচ্ছে ওভামগুলো যেখানে থাকে, ডিমগুলো যেখানে থাকে, বা ধারক। তাহলে বলো তো, অভিপোজিটর নাম দেখে কি মনে হচ্ছে, পুরুষের পর্ষণ না স্ত্রীর পর্ষণ? বলো তো, পুরুষের অংশ না স্ত্রীর অংশ? স্ত্রীর অংশ। তাহলে পুরুষের ক্ষেত্রে কি থাকে, এখানে একটা প্লেট থাকে, কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে এখানে একটা ডিম ধারক থাকে, অভিপোজিটর। এবার চলে আসি সঙ্গম অংশ। পুরুষের ক্ষেত্রে দেখো অ্যানাল সার্কি থাকে। ওকে, এই সার্কি শব্দের অর্থ কি, লেজ না? হোমো সার্কাল, হেডারো সার্কাল, আমরা কি রুই মাছের লেজের কথা পড়ছি না? তাহলে বলো তো, অ্যানাল সার্কি শব্দের অর্থ কি? পায়ুর এখানে একটা লেজের মতো থাকে। এই যে দেখো, এই যে দেখো একটা উঁচু একটা লেজ দেখছো, এই পাশে একটা, ওই পাশে একটা। তাহলে এইটা তুমি যদি দেখো, আচ্ছা, এদের লেজের মতো একটা এখানে এবং পায়ুপথ এখানে, তাহলে এটার নাম হচ্ছে অ্যানাল লেজ বা অ্যানাল সার্কি। সার্কি মানে হচ্ছে লেজ, সার্কাল মানে লেজ। ওকে, আরো একটা সহজ করে মনে রাখতে পারো যে পুরুষরা সারাক্ষণ এটা ওটা ইত্যাদি ইত্যাদি করে, সারাক্ষণ সার্কাসে ব্যস্ত। পুরুষদের ক্ষেত্রে সার্কাস কথাটা আসতেছে। ঠিক আছে, এবার চলে আসি আমরা স্ত্রীদের ক্ষেত্রে। অপ্রয়োজনীয়, তাই থাকছে না।
স্ত্রীদের ক্ষেত্রে এটা থাকছে না। এবার চলে আসি আমরা, এটার আলাদা কাজ আছে, কি কাজ আছে আমরা পরে কোনোদিন সময় পাইলে আলোচনা করতে পারি। 11তম খণ্ডকের টার্গাম সুপ্রা অ্যানাল প্লেট তৈরি করে। খেয়াল করছো, সাবজেনিটাল প্লেট নিচের দিকে, পায়ের উপরের দিকে আবার সুপ্রা অ্যানাল প্লেট থাকে। তার মানে প্লেট কথাটাই পুরুষদের ক্ষেত্রে, দেখছো পতে পুরুষ পতে প্লেট, তাহলে সব প্লেট পুরুষের ক্ষেত্রে। ট্রিক একটু মনে রাখো, সব প্লেট পুরুষের ক্ষেত্রে। আর এদিকের ক্ষেত্রে দেখো তেমন কিছু আলাদা করে বলা নেই। পুং জননরন্ধ্র থাকে পেটের নবম খণ্ডকে, স্ত্রীদের ক্ষেত্রে জননখণ্ড থাকে হচ্ছে অষ্টম এবং নবম খণ্ডকে। প্রিয় স্টুডেন্ট, এই হলো পুরুষ এবং স্ত্রী। আমার মনে হচ্ছে না যে তোমাকে এখানে অতিরিক্ত পড়াইতে হবে। শুধু একটা জিনিস মনে রাখবা, সেটা হলো পতে প্লেট পতে পুরুষ, পুরুষ মানেই হচ্ছে প্লেট, আর স্ত্রী মানেই হচ্ছে ডিম, ডিম মানে হচ্ছে ওভাম, অভিপোজিটর। ঠিক আছে, তাহলে কথা শেষ। আমার মনে হচ্ছে না এখানে আর অতিরিক্ত কিছু পড়তে হবে। সেভাবে আর কিছু পড়ানোর নাই এদেরকে আজকে। এরপরে আমরা ঘাস ফড়িং এর পরিপাক নালী শুরু করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। বলো তোমরা আজকে বুঝতে পারছো কিনা, বলো। আচ্ছা, তোমরা কি ভাবো যে ক্লাসটা শেষ করার পরই আমরা রেখে দিব, দিয়ে অন্য কাজে ব্যস্ত হবো, ব্যাপারটা এরকম? ক্লাসটা শেষ করার পর একটা রিডিং অন্তত আমরা দিব? কি করো বলো তো? রিডিং যদি না দাও, নিজে যদি বাসায় না পড়ো, আমি যতই জ্ঞান দিই তোমার কিন্তু কোনো কাজে আসবে না। বলো পড়বা কিনা? সো তোমাদের কি বলে রাখি, এই ট্রিকটা কোনোদিন ভুলবা না। সেটা হলো, আজকে আমি পড়াইলাম, পড়া শেষে যদি তুমি পড়ো, পড়া শেষে তুমি যদি চিত্রটা প্র্যাকটিস করো, তোমার সারা জীবন মনে থাকবে, মানে তোমার লং টার্ম মেমোরি ক্রিয়েট হবে। তুমি যদি আজকে পড়ার পরে যদি বাদ দাও, আচ্ছা সব বুঝছি আর কি পড়ে এখানে, ফেলে যদি রাখো, পরের দিন বোঝার জন্য আবার ভিডিও দেখা লাগবে, তাহলে টাইম কি নষ্ট হইতেছে না? ক্লাস চেষ্টা করবা সর্বোচ্চ 2বার দেখতে। আজকে একটা লাইভ ক্লাস করলা, আরেকটা ক্লাস হচ্ছে যখন এক্সাম থাকবে, বুঝতে অসুবিধা হইতেছে, তখন আরেকবার দেখবা। 3বার 4বার ক্লাস দেখা কোনো বুদ্ধিমানের কাজ না। থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।